স্টার্ট করে দিচ্ছি। তো এটা তোরা পরে এই রেকর্ডিংটাও পেয়ে যাবি, যদিও তোদের খুব একটা বেশি দরকার পড়বে না, কিন্তু তাও চাইলে পরে পরে ক্লাস দেখে নিতে পারবি তোরা, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আহ, সবাই বল একটু, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছিস প্রপারলি? হ্যাঁ স্যার। ওকে, সবাই দেখতে পাচ্ছে প্রপারলি, ঠিক আছে, ভেরি গুড। সো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে। আচ্ছা, তো একটু কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আমাদের করা আছে, সেটা হচ্ছে যে আমরা এই ক্লাসটা যেটা করছি সেটা হচ্ছে ফর ক্লাস 9, রাইট? স্পেসিফিক্যালি সিবিএসসি ক্লাস 9, রাইট? তো এবার তোদের সবারই মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে, কারণ তোরা রিসেন্ট একটা এক্সাম দিয়ে উঠলি, এখন তোদের নেক্সট আছে ফাইনাল এক্সাম। তো টেন্টেটিভ ডেট হচ্ছে তোদের ফাইনাল এক্সামে অ্যারাউন্ড ফেব্রুয়ারি, রাইট? এর আগে কারোর আছে, জানুয়ারিতে কারোর আছে? কোনো স্কুলে জানুয়ারিতে হয়? হ্যাঁ, আমাদের হয়তো হতে পারে ডিপিএস হতে পারে। জানুয়ারি একদম লাস্টে হতে পারে, রাইট? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এবার আহ, আমি যে এই যে প্রোগ্রামটা আমি করছি, এই প্রোগ্রামটাতে আমরা কি কি করব? এই প্রোগ্রামটাতে বেসিক্যালি যেটা আমার প্ল্যান রয়েছে সেটা হচ্ছে আমি রিভিশন করব। তোদের যতগুলো চ্যাপ্টার্স রয়েছে সেই চ্যাপ্টার্সগুলো আমি রিভাইজ করব, ঠিক আছে? রিভিশন করে আমি কি নেবো না, তোদের টেস্ট নেব। সো তোরা টেস্ট দিবি বেসিক্যালি। তো প্রথমে আমি রিভাইজ করাবো, রিভিশনটা আমি করাবো, টেস্টটা তোরা বাড়িতে বসে দিবি, আমি কোশ্চেন তোদের প্রোভাইড করব। দেন টেস্ট দেওয়ার পরে তাহলে প্রথমে রিভাইজ করালাম আমি তোদেরকে, রিভাইজ করানো, অলরেডি তোরা রিভাইজ করছিস, তোদের যারা যে যে টিচারের কাছে পড়ছিস, বাড়িতে পড়ছিস, রিভাইজ করছিস। তো আমি সেটাকেই জাস্ট আরেকটু পলিশ করব, আমি জাস্ট সেটাকে আরেকবার গো থ্রু করবো যে না সবার ঠিকঠাক আছে কি না। দেন আমরা সেই চ্যাপ্টারে টেস্ট করব, যেমন আজকে আমি একটা চ্যাপ্টার রিভাইজ করব, যতটা পসিবল হবে। তো আমরা এই উইকে একটা টেস্ট দেবো, ঠিক আছে? টেস্টটা তোরা নিজেরা বাড়িতে গার্জেনের সামনে দিবি। টেস্ট দেওয়ার পরে সেই টেস্টের আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? টেস্টের অ্যানালাইসিস মানে কি? টেস্টের অ্যানালাইসিস মানে প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিসকাস করব, কার সেই কোশ্চেনটা করতে কোথায় আটকেছে সেই জিনিসগুলো ডিসকাস করবো, এবং সেই কোশ্চেনের সাথে কী কী কনসেপ্ট আছে সেগুলো আমরা ডিসকাস করে নেবো, ঠিক আছে? কারণ টেস্ট দেওয়াটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিসিস করাটা, বুঝতে পারলাম? তো আমরা সেই অ্যানালিসিসে একটু জোর দেবো বেশি। হুম, ওর জন্য টেস্ট আমি নিজে নেবো না, কারণ আমি সেই টাইমটা দেবো না, আমি সেই টাইমটা বাঁচিয়ে আমি তোদের অ্যানালিসিস করাবো। সো আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে রিভিশন তো আমরা একদিন করব, সেকেন্ড ডেতে তোরা টেস্ট দিবি, থার্ড ডেতে আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিসটা আমি করাবো, রিভিশনটা আমি করাবো, ফার্দার আরও অন্য মেন্টর আসতে পারে আমার টাইমের যদি আহ, আহ, অসুবিধা থাকে। তো আরও আমার যারা আমার বন্ধু বা যারা আমার ফেলো আছে তারা আসবে, ঠিক আছে? তো আমরা আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে ওয়ান ডি মোশন, তোদের একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টার। তো আমি বেসিক্যালি এখানে ফিজিক্সটাই, যেহেতু আমি ফিজিক্সের ফ্যাকাল্টি বা ফিজিক্সের টিচার, তো আমি এখানে ফিজিক্সটাই করাবো, কিন্তু টেস্ট আমি একজন ম্যাডামকে আমি রাজি করাতে পেরেছি, রাজি ইন দ্য সেন্স তাকে আমি প্রপোজাল দিয়েছিলাম, তো সে সেটা অ্যাকসেপ্ট করেছে। কেমিস্ট্রি একজন টিচার আছেন আমার সাথে, তো উনি কেমিস্ট্রি টেস্টটাও নিয়ে নেবেন আর কি। তো সুতরাং আমি ফিজিক্স কেমিস্ট্রি টেস্ট আপাতত নিতে পারবো। তো যখনই আমরা টেস্ট নেব, আমরা ফিজিক্স কেমিস্ট্রি দুটোই টেস্ট নিতে পারবো। দেন আমি দেখবো যে বায়োলজি কাউকে পাই কিনা, জানি না এই কয়দিন আমি সেটা অ্যারেঞ্জ করতে পারবো কিনা, তবে আমি ফিজিক্সেরটা নেবো, কেমিস্ট্রিটাও আমি অ্যারেঞ্জ করে নিয়েছি।
কিন্তু কেমিস্ট্রি রিভিশন ক্লাস বা অ্যানালিসিস ক্লাস করাতে পারবো কিনা জানি না, তবে টেস্ট অ্যান্ড টেস্টের অ্যানালিসিসটা আমি করানোর চেষ্টা করবো। কেমিস্ট্রি তোরা টাইম দিতে পারবি কিনা সেটাও ম্যাটার করছে। আচ্ছা, তাহলে এবার আমাদের যদি আমি ক্লাস শিডিউল যদি আমি বলি, তাহলে আমরা একটা শিডিউল তো পেলাম, সেটা হচ্ছে টিউসডেতে, রাইট? সো টিউসডে ফ্রম 9 PM, এটা আমরা একটা পেয়েছি। টেস্ট আমি যে কোনো একটা ডে দিয়ে দেবো, সেইটা যে কোনো টাইমে তোরা দিয়ে আমাকে কোশ্চেন, আমাকে আনসার শিট পাঠিয়ে দিতে পারবি। নেক্সট হচ্ছে এই অ্যানালিসিসটা, এইটা আমি কবে রাখবো? এখানে আপাতত যারা আছে অবশ্যই তাদের উপর বেস করে আমি এটা রাখবো, কারণ সবাই আসবে না, সবারটা আমি কনসিডার করতেও পারবো না সেক্ষেত্রে। অ্যানালিসিসটা আমি স্যাটারডে সানডে এর মধ্যে রাখতে চাইছি, যে কোনো একদিন। তো তোদের স্যাটারডে সানডের মধ্যে কবে হবে, মানে দিনের বেলা, রাত্রিবেলা না? স্যাটারডে সানডে, আমার সানডে দিনের বেলা হবে, স্যাটারডে হবে না। সানডে যদি দিনের বেলা আমি যদি 10টা বলি, 10টা থেকে কি এখানে কজনের হচ্ছে না তারা বল? সানডে 10টা থেকে কজনের হচ্ছে না? স্যার আমার হবে না। বেশ, তাহলে তোর কখন হবে? যার হবে না বলছিস তার কখন হবে সানডে সকালবেলা? স্যার সকালে তো হবে না, হ্যাঁ? সানডে সকালে হবে না, বিকেলের দিকে হবে। ও, সানডে সকালটা পুরোটাই হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে মানে একটা দুটো, দুপুর একটা দুটো অবধি, সকাল থেকে একটা দুটো অবধি তোর হবেই না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বিকেলবেলাটা আমি রাখবো না, দেখ আমি এমন টাইম রাখবো না যে টাইমটা আমার কামাই হতে পারে। আমি এমন টাইম রাখবো যে টাইমটা আমার কামাই হবে না। স্যাটারডে আমি, আমার অফ অফ ডে থাকে বেসিক্যালি। আমার এমনিও স্যাটারডে, স্যাটারডে সানডে আমার কোনো পড়ানো থাকে না, শুধু উজানকে পড়াই স্যাটারডে সকালবেলা। তো ওই দুটো, মেইনলি সানডেটা আমার অফ ডে থাকে। তাও আমি সানডেতে তোদের ক্লাস রাখছি, কারণ তোদের ছুটি ছাড়া স্কুল ডেতে তোদের পাওয়া যাবে না। তো সেখানে সানডে তাও আমি সকালটা অ্যারেঞ্জ করতে পারতাম, বিকালটা আমি নিজে আনসার্টেন থাকি, আমি কোথায় থাকি, কখন থাকি, ঘুরতে যাই, এদিক ওদিকে যাই। তো স্যার আমার সকালও হবে না বিকেলও হবে না। সানডে, হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, তাহলে স্যাটারডেতে তাহলে আবার তিয়াসর হবে না বলছিস, তাই তো? স্যার স্যাটারডে 8টা 9টার দিকে হতে পারে, আমার 11টা থেকে আর হবে না। আচ্ছা, স্যাটারডে 8টা থেকে, হুম। হুম। স্যাটারডে 9টা থেকে, স্যাটারডে 9টা থেকে কার হবে না? আমার হবে না স্যার, আমার হবে না। অনেকে স্যাটারডে 9টা থেকে হবে না, বেশ। আচ্ছা, স্যাটারডে, চারটের পর। স্যাটারডে 4টের পর? হ্যাঁ, তাহলে যা বুঝলাম এরকম রাত্রিবেলাই নিতে হবে ক্লাস তোদের। তো ফ্রাইডে, ফ্রাইডে কাকে যেন পড়াই আমি? ফ্রাইডে, ফ্রাইডে, না ফ্রাইডে তো হবে না, ফ্রাইডে, থার্সডে, থার্সডে তো পড়ানো থাকে। তো টাইম পাওয়া যাচ্ছে না তো। স্যাটারডে দুপুরবেলা কি হবে, মানে স্যাটারডে, স্যাটারডে আমি যদি 3টে 4টে এরকম টাইমে রাখি, স্যাটারডে 4টে থেকে কারো হবে? না স্যার। তাহলে কোন টাইমে রাখবো রে? টাইমটা একটা বড় ফ্যাক্টর তোদের, কারণ আর কয়েকটা দিনই রয়েছে, মানে আর 1 মাস রয়েছে তো। 1 মাসে হার্ডলি আমি যদি একদিন করে করাই, তাহলে 4টে ক্লাস পাবো। 4টে ক্লাস আমি কি রিভিশন করাবো আর কি অ্যানালিসিস করাবো? তাহলে আমাকে রিভিশন ছাড়তে হবে, শুধু অ্যানালিসিস করাতে হবে। তোর কি প্রেফারেন্স সেটা বল তাহলে, কারণ আমি দুটো দিন কোনোভাবে বের করতে পারছি না। কারণ আমার রিভিশন আর অ্যানালিসিসের মধ্যে একটা গ্যাপ রাখা উচিত, মানে আমি যদি টিউসডেতে রিভিশন করাই, তাহলে তোরা সেটা পড়বি, 1-2 দিন পড়বি, তারপরে 1-2 দিন পরে সে থার্সডে আর ফ্রাইডে টেস্ট দিবি তোরা। তারপরে গিয়ে ফ্রাইডেতে টেস্ট দিলে পরে, তারপরে আমি স্যাটারডে সানডেতে কোনো দিন গিয়ে আমি অ্যানালিসিসটা করাতে পারি। নেক্সট আবার টিউসডেতে আবার আমরা নেক্সট চ্যাপ্টারটা রিভিশন করব। তাহলে এরকম করে করলে আমি মোটামুটি 4টে, তোদের 4টে মেজর চ্যাপ্টার্স কিন্তু আমরা এইভাবে পুরো রিভিশন করিয়ে পুরো একদম কমপ্লিট করে ফেলতে পারবো। কিন্তু যদি একদিন করে আমি পাই, আর টেস্টটা তো যে কোনো দিন তোদের নিয়ে নিতে পারবো, সেটা অসুবিধা নেই। তাহলে তোদের কি প্রেফারেন্স, তোদের কি শুধু তাহলে রিভিশন অ্যান্ড টেস্ট? তাহলে আমি এটা করতে পারি যে রিভিশন রাখছি একটা ক্লাসে, আর টেস্ট দেওয়ার পরে আমি টেস্টের সলিউশন দিয়ে দিতে পারি, যে ডিটেল একদম সুন্দর সলিউশন,
সেই সলিউশন দেখে দেখে তোরা বাড়িতে পড়ে নিলি, তোদের যা ডাউট থাকলো নেক্সট রিভিশন ক্লাসে সেটা জিজ্ঞাসা করলি, বা গ্রুপে জিজ্ঞাসা করলে আমি ছোট ছোট ভিডিও করে সেটাকে প্রোভাইড করে দিতে পারবো। এবার তোরা বল তোদের কি সাজেশন, মানে তোদের কি প্রেফারেন্স, তাহলে এটা রাখবো কি আমি? বল। আচ্ছা, তো তোদের কোনো সাজেশন নেই, তাহলে আমি আর তো টাইম যেহেতু পাচ্ছি না, তাহলে আমাকে এটাই রাখতে হবে। তাহলে অ্যানালিসিসটা এটা বাই নোটস হবে। হুম, মানে আমি সলিউশন দিয়ে দেবো, সেই সলিউশন দেখে বাড়িতে তোদেরকে পড়ে নিতে হবে। দেন কোনো ডাউট থেকে থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করে নিতে হবে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা নেক্সট ক্লাস হোক। ঠিক আছে? স্যার রোববার সকালটা হয়তো হতে পারে আমার। রোববার সকাল? হয়তো হতে পারে মানে 11টা থেকে। কিন্তু রোববার সকালে কার্জন একজনের হবে না, কে বললি হবে না? স্যার আমার হবে না। আর বাকি সবার হবে? এখানে যারা বাকি যারা আছিস তাদের কি বাকিদের সবার রোববার সকালে 11টা থেকে হচ্ছে? হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না স্যার আমার হবে না। আচ্ছা, তাহলে এক কাজ করি আমি, ঠিক আছে, কারণ অন্য টাইম তো আমি পাচ্ছি না। হুম, তাহলে আমি সানডে সকাল 11টা থেকে না অ্যানালিসিসটা টাইমটা রাখছি, ঠিক আছে? এবার যারা যারা দেখ, এমনিও যখন আমি, মানে এমনি যখন কেউ করছিস, মানে আমি যদি করাতেই না পারি এটা, তাহলে কেউ এমনিও পাবি না। কিন্তু যদি দু একজনও যদি করতে পারে, তাহলে আমি ক্লাসটা অ্যাটলিস্ট নিলে রেকর্ডেডটা থেকে যাবে, তো তোরা রেকর্ডেডটা তোদের কনভেনিয়েন্ট টাইমে তোরা ক্লাসটা দেখে নিতে পারবি, তাই না? তো আমি সানডে 11টা থেকে অ্যানালিসিসের ক্লাসটা রাখি, অ্যাটলিস্ট 3-4 জনের হচ্ছে যখন, তো আমি ক্লাসটা করাতে পারবো। মানে আমার তো একটা দুটো স্টুডেন্ট লাগবে যাদের আমি করাবো জিনিসটা, ঠিক আছে? আদারওয়াইজ শুধু রেকর্ডেড করলে তো নর্মাল একটা ইউটিউব ভিডিওর মতো হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমি সানডে 11টা থেকে রাখছি, ঠিক আছে? তো ফলে কি হবে, যে অ্যাটলিস্ট ক্লাসটা বানানো হবে, আর এবার আমি ভিডিও যদি দিয়ে দেবো অমনি তোরা দেখে নিবি। তো সেটাও একটা ভালো মানে শুধু নোটস থেকে সলিউশন পড়ার থেকে আমি যখন এটা ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করব, একদম কোশ্চেন বাই কোশ্চেন, তোরা পারিস না পারিস আমি প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমি ডিসকাশন করব। তো যেটা তোরা পারিস সেটা একবার একবার তোরা ভেরিফাই করে নিবি যে তুই যেটা ভেবে লিখেছিস সেটাই কি না, নাকি সেখানে আরও কিছু ইনফরমেশন আমরা পেতে পারি, ঠিক আছে? তো আমরা পেয়ে গেছি আমাদের এই দুটো দিন, টিউসডে রাত 9টা থেকে আর সানডে 11টা থেকে, ঠিক আছে? তো তাহলে আমরা বেশ, আমাদের কটা চ্যাপ্টার বুঝেন আমাদের? 5টা না 6টা? পরপর চ্যাপ্টারগুলো একটু আমরা লিখি, কি কি আছে বুঝেন? মোশন, দেন স্যার মোশনের পরে ফোর্স এন্ড লস অফ মোশন, ফোর্স অ্যান্ড লস অফ মোশন, দেন তারপরে গ্র্যাভিটেশন আছে। তারপর গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশনের মধ্যে ফ্লুইডসও রয়েছে, তাই না? হুম। হ্যাঁ স্যার। নেক্সট আর তারপরে ওয়ার্ক এন্ড এনার্জি। ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ও তারপর সাউন্ড আছে বোধহয় না? হ্যাঁ স্যার। আর কিছু আছে? আর না, না আর কিছু। বাহ, ঠিক আছে। তো আমরা এই চারটে তো আমরা করে নিতেই পারবো, মানে আপ টু ওয়ার্ক অ্যান্ড এনার্জি, মানে এই উইক, মানে আমরা নেক্সট মান্থেই পেয়ে যাবো আর কি, এই মান্থ আর নেক্সট মান্থ মিলিয়ে। তো সাউন্ডও হোপফুলি পেয়ে যাবো, ঠিক আছে? তো অসুবিধা হবে না। তো আমি জাস্ট চ্যাপ্টারে আমি ডাইভ ইন করছি। তো এখানে আমি না একটু জাস্ট কম্প্যাক্ট ওয়েতে, মানে আমি ফুল চ্যাপ্টার কিন্তু করাবো না, কারণ ফুল চ্যাপ্টার করাতে গেলে তো অনেক টাইম লাগে, মানে 1 বছর ধরে তোরা যেটা করেছিস, তো সেটা এখন আমার পক্ষে করানো সম্ভব না। আমি জাস্ট ওই চ্যাপ্টারে যা যা রয়েছে সেগুলো আমি একবার গো থ্রু করবো। কারুর কোথাও কোনো কনসেপ্টে গন্ডগোল থাকলে আমাকে সেখানে আটকাবি, তাহলে আমি সেই পার্টটা বোঝাবো। কি বললাম, বোঝা গেছে? যার যেখানে অসুবিধা থাকবে আমি সেই পার্টটুকু বোঝাবো। আদারওয়াইজ আমি জাস্ট একটা ওভারভিউ, জাস্ট ডিসকাশন করে যে তোদের এটা মনে আছে তো, তোদের ওটা মনে আছে তো, তোরা এটা জানিস তো, তোরা সেটা জানিস তো, এরকম করে করে আমি চলে যাবো, গিয়ে আমি কিছু নিউমেরিক্যাল করাবো। কারণ আমার মেন যে মোটিভ সেটা হচ্ছে কিছু নিউমেরিক্যাল, কিছু কনসেপচুয়াল কোশ্চেন্স এগুলো করানো।
তার সাথে যেহেতু চ্যাপ্টারটা অনেকে ভুলে যেতে পারিস বা অনেকে করেছিস কিন্তু কোথাও কিছু হয়তো না বোঝা রয়ে গেছে, স্যারকে জিজ্ঞাসা করতে পারিস নি, বা মানে লজ্জায় বা ভয়ে বা কিছু কোনো কারণে, তো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাকে দেখতে পাচ্ছিস না, আমি মানে তোদেরকে চিনি না সেই হিসাবে, তো সুতরাং আমার কাছে কোনো লজ্জা ভয় কিছুই নেই, সুতরাং তোদের যত সিলি ডাউট থাকতে পারে তোরা সেটা জিজ্ঞাসা করতেই পারিস। আর ডাউট না জিজ্ঞাসা করলে কিন্তু কখনোই তুই কোনো সাবজেক্টে কিন্তু মানে মাস্টার হতে পারবি না, মানে ওই সাবজেক্টের ডেপথ তোর কিন্তু বিল্ড হবে না। ঠিক আছে? তো কারণ ওই ছোট ছোট যে ডাউটগুলো থাকে, যে বেসিক একদম বোকা বোকা ডাউট আর কি, লোকে হয়তো মানে তুই হয়তো ভাবছিস সেই ডাউটটা জিজ্ঞাসা করব, মানে সে স্পিডের ইউনিটটা কেন স্যার মিটার পার সেকেন্ড, আমি এটা যদি জিজ্ঞাসা করি সবাই হাসবে। কিন্তু তোর যখন ওইটাই ডাউট রয়েছে যে মিটার পার সেকেন্ড, মানে এত ইজি ডাউট যদি তোর থেকে থাকে, তাহলে ওটা সবার আগে ক্লিয়ার করানো উচিত। হুম? তার কারণ হচ্ছে যে তুই অত ফান্ডামেন্টাল জায়গায় যদি আটকে থাকিস তাহলে তো তুই ফার্দার এগোতেই পারবি না। আর তুই যখন পড়াশোনা করছিস তখন তো তোকে অ্যাটলিস্ট অনেকটা তো যেতেই হবে, মানে ক্লাস 10 অবধি তো তোকে সায়েন্স নিয়ে এগোতেই হবে, দেন 11-12 কথা পড়ে সে, তুই সায়েন্স নে আর সায়েন্স না নে আলাদা ব্যাপার সেটা। হুম? তো সুতরাং যে কোনো সিলি কোশ্চেন হতে পারে, এখানে জিজ্ঞাসা করবি, কেউ কিছু এখানে বলার নেই, কেউ হাসার নেই, কেউ কাউকে দেখতেও পাচ্ছে না, কে কি বলছে কি না বলছে কেউ জাজ করবে না কোনো, আমরা সেই জিনিসগুলোকে ক্লিয়ার করে নেব। বোঝা গেছে? এবং তার সাথে নিউমেরিক্যাল তো করবোই। তো আমরা মোশন চ্যাপ্টারটা স্টার্ট করছি আজকে। মোশন চ্যাপ্টারটা একটু রিভাইজ করব। তো একদম প্রথমে আমি মোশন চ্যাপ্টারে যেটা মোশন আমরা আহ, মানে চ্যাপ্টারের মধ্যেই যে চ্যাপ্টারটাই যেটা নিয়ে মোশন, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের পজিশন কীরকমভাবে চেঞ্জ হচ্ছে বা পজিশন চেঞ্জ হচ্ছে কি না আদৌ, তার উপর ডিপেন্ড করে আমরা কোনো অবজেক্টকে বলতে পারি যে কোনো অবজেক্ট মোশনে আছে না রেস্টে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কোনো অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে কখনো বলা পসিবল না। মানে ধরো তোরা ঘরে বসে রয়েছিস, তো তোরা ঘরে বসে রয়েছিস, তোরা তো সবাই রেস্টে রয়েছিস, আমিও তো রেস্টে রয়েছি, কিন্তু এটা তুই গ্যারান্টি দিয়ে বলতে পারবি না যে তুই তুই একদম ট্রুলি তুই রেস্টেই আছিস। কারণ তুই রেস্টে আছিস তোর যে ঘর, সেই ঘরের রেসপেক্টে বা আর্থের রেসপেক্টে তুই রেস্টে আছিস। কিন্তু কেউ যদি তোকে বাইরে থেকে দেখে, বাইরে মানে আউটসাইড অফ আর্থ, মানে মুন থেকে দেখে বা অন্য কোনো প্ল্যানেট থেকে তোকে যদি দেখে, তখন দেখবে যে তুই ঘুরছিস, কারণ আর্থ তো রোটেট করে, আর্থের মধ্যে তুই আছিস মানে তুইও রোটেট করছিস। তাহলে বাইরে থেকে কেউ দেখলে পরে দেখবে তুই রোটেট করছিস। জাস্ট একটা ইজি এক্সাম্পল হচ্ছে ট্রেনের মধ্যে, তুই ট্রেনের মধ্যে বসে রয়েছিস, তুই তোর কো প্যাসেঞ্জার যারা রয়েছে তাদেরকে সবাইকে তোরা দেখিস যে তোরা সবাই রেস্টে আছিস। তাহলে তুই তোর পাশের কো প্যাসেঞ্জারকে যদি জিজ্ঞাসা করিস যে তুমি আমাকে কিরকম দেখছো, আমি রেস্টে আছি না আমি মোশনে আছি, তো তোর কো প্যাসেঞ্জার বলবে তুমি তো রেস্টেই আছো। কিন্তু তুই যদি একটা প্ল্যাটফর্মে বসে এমন কেউ রয়েছে তার সাথে যদি তুই ফোনে কথা বলিস আর তাকে যদি তুই বলিস আমি এক্ষুনি তোমার এই স্টেশন থেকে আমার ট্রেনটা পাস করবে, তুমি একটু দেখে বলো তো আমি রেস্টে আছি না মোশনে আছি, তো সেই প্ল্যাটফর্মের যে প্যাসেঞ্জার, সেই প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার কিন্তু বলবে যে তুই মোশনে আছিস। কারণ সে দেখবে যে তুই যে ট্রেনটা আছিস সেই ট্রেনটা একটা স্পিড নিয়ে চলে গেল সামনের দিকে, আর তুই তার মধ্যেই ছিলিস। তার মানে তুই রেস্টে আছিস না মোশনে আছিস, সেটা এক একজনের কাছে এক এক রকম। কি বললাম বোঝা গেছে? সেটা যেমন এই গাড়িটার মধ্যে যারা প্যাসেঞ্জার ড্রাইভার যারা রয়েছে তারা কিন্তু সবাই সবার সাথে কিন্তু রেস্টেই আছে। গাড়ির যে ড্রাইভার, সে আমি যদি বলি যে গাড়িটা সম্পূর্ণ যদি কাঁচগুলো যদি কালো করে দেওয়া হয়, মানে তুই বাইরে যদি নাই দেখতে পারিস, আর তোর গাড়িটা এত এত ভালো একটা গাড়ি বানানো হলো যে কোনো জার্কিং কিচ্ছু তুই বুঝতে পারছিস না, এতটা কমফোর্টেবল বানানো হলো গাড়িটা, তাহলে এই গাড়িটা চলছে কি চলছে না তুই গাড়ির ভিতরে বসে বুঝতে পারবি? বুঝতে পারবি না। তাহলে কিন্তু তোদের কিন্তু মনে হবে জাস্ট লাইক আর্থ, আর্থ যে ঘুরছে, আমরা কি আর্থের উপর বসে বুঝতে পারছি সেটা? আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা কিন্তু দিব্যি হাঁটছি চলছি, কিন্তু যখনই ভাবতে শুরু করি ওরে বাবা আর্থ ঘুরছে, এত স্পিডে ঘুরছে, কই আমাদের তো কিছু মনে হচ্ছে না। এমনিতেও যদি আমরা একটু নাগরদোলনায় ঘুরি তাহলেই তো চুল টুল উড়তে থাকে, হাওয়া টাওয়া মানে উড়তে থাকে। তা আর্থ এত জোরে ঘুরছে, মানে একটা ফ্যান ঘুরলে পরে সমস্ত এলোমেলো হয়ে যায় ঘরের মধ্যে সমস্ত কিছু। তা আর্থ এত জোরে ঘুরছে, কই আমরা তো সেরকম কিছু এক্সপিরিয়েন্স করছি না। তার কারণ হচ্ছে কি, প্রথমত
আর্থের মোশন আমরা বুঝতে পারি না কেন? না, তার কারণ হচ্ছে আমরা আর্থেই বসে আছি। আমরা আর্থেই বসে আছি, মানে তুই জাস্ট ইমাজিন কর, ওই যে ফ্যানটা তুই দেখছিস যে ঘুরছে, ওই ফ্যানে যে পিঁপড়েটা আছে, ধর ওই ফ্যানের উপর একটা পিঁপড়ে বসে আছে, ওই ফ্যানটা তুই দেখছিস ঘুরছে, ওই পিঁপড়েটা কিন্তু যে কিনা ফ্যানের উপর বসে আছে, সে কিন্তু মনে করবে যে ওই ফ্যানটার রেস্টেই আছে। বরং পিঁপড়েটা ভাববে যে আমি কোন বাড়ির উপরে আছি যে বাড়িটা এরকম বনবন করে ঘুরছে। মানে ফ্যানের উপর থেকে পিঁপড়েটা দেখবে যে নিচের ঘরটা বনবন করে ঘুরছে, ফ্যান চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হুম। তো এই রকম যে মোশন আর রেস্ট, এটা কিন্তু রিলেটিভ। কি বললাম? এটা রিলেটিভ। হুম। তো রিলেটিভ মানে কি? কেউ বলবে আমাকে রিলেটিভ মানে কি? মোশন আর রেস্ট, একটা অবজেক্ট মোশনে আছে না রেস্টে আছে, সেটা কমপ্লিটলি একটা রিলেটিভ ব্যাপার। রিলেটিভ মানে স্যার ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড। আর কেউ কিছু বলতে পারবে রিলেটিভ মানে কি? মানে রেস্ট অর মোশন, একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, সেটা কমপ্লিটলি রিলেটিভ থিংস। এখন এই রিলেটিভ থিংস, এটার মিনিংটা কি? মানে এটা মানে আমরা কি বুঝবো? আমি কিন্তু যখন ফিজিক্স পড়াবো বা আমি যখন ফিজিক্স পড়াই স্টুডেন্টদের, আমি কিন্তু ডিসকাস করি এটা নিয়ে যে, মানে আমি এটা নিয়ে ডিসকাস করি না তুমি মুখস্থ রাখতে পেরেছো কিনা বা তুমি এটা আমাকে বলতে পারছো কিনা, বরঞ্চ আমি ডিসকাস করি এটা নিয়ে যে তুমি এটা ফিল করতে পারলে কিনা। তোমরা এটা, মানে তোমরা কি এটা ফিল করতে পারছো যে জিনিসটা কি বলছি আমি? যদি ফিল করতে পারো তাহলে দেখবে একটু ভালো লাগবে, একটা খুব ভালো লাগা মনের মধ্যে আসবে, যে দারুণ একটা জিনিস, ও বাবা এটা তো আমি জানতামই না, এরকম একটা ব্যাপার আসবে। আর যদি তুমি ফিল না করতে পারো, তখন এই জিনিসটা একটা বার্ডেন মাথার মধ্যে চাপতে থাকবে, আর এটা একটা সাবজেক্টই থেকে যাবে। আমি জাস্ট এটা এটা একটা সাবজেক্ট নয়, এটাকে সাবজেক্টের উপরে উঠতে চাইছি। কারণ ফিজিক্স একটা সাবজেক্ট নয়, ফিজিক্স হচ্ছে একটা স্টাডি। স্টাডি এক জিনিস, আর সাবজেক্ট আরেক আরেক জিনিস। ফিজিক্স হচ্ছে স্টাডি, মানে ধর, মানে যেমন এরকম স্টাডি কোথায় হয়? মানে আমি বলছি ধর একটা কোথাও একটা ক্রাইম হয়েছে, তো সেই ক্রাইমটাকে, ক্রাইমের যে সাসপেক্ট আছে তাকে ধর খুঁজতে হবে। তো তখন কি হয়, যে ইনভেস্টিগেটিং অফিসার যে থাকে, সে তখন স্টাডি করে কেসটাকে ভালো করে। মানে কেসটাকে সে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে যে কেসটা কি হয়েছে, লজিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করে, যত ক্লু আছে সেগুলোকে মেজারমেন্ট করার চেষ্টা করে, যত যাদের যাদের উপর সন্দেহ হচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তো এই রকম জিনিসপত্র চলতে থাকে, তার মানে কি সে কেসটাকে স্টাডি করছে। হুম, সে আন্ডারস্ট্যান্ড করছে ব্যাপারটাকে। কিন্তু যদি এরকম কোনো ইনভেস্টিগেটিং অফিসার হয় ধর, যে শুধু মুখস্থ করছে, মানে একজনের কাছে, একজনকে সাসপেক্ট একজন হলো, তার কাছে গেল, সে 5টা কথা বললো, সেটা মুখস্থ করে এসে সে আবার আরেকজনকে গিয়ে সেটা জিজ্ঞাসা করলো, তাহলে সেইভাবে কিন্তু কেসটা অ্যাকচুয়ালি সলভ হবে না। মানে আমাকে তো লজিক বাই লজিক জিনিসটাকে কানেক্ট করতে হবে। তো ফিজিক্স হচ্ছে একটা স্টাডি, মানে ফিজিক্সে আমরা স্টাডি করি। কি স্টাডি করি আমরা? কেউ বলতে পারবে ফিজিক্সে আমরা কি স্টাডি করি? ফিজিক্সে আমরা কি স্টাডি করি, কেউ বলতে পারবে? ট্রাই কর না, কিছু সব ঠিকই বলতে হবে কি, এমন কোনো ব্যাপার নেই। যার যেটা মনে হচ্ছে যে আমরা এটা স্টাডি করি, আমি সেটা স্টাডি করি, সেটা বল। ফ্রি, মানে ফ্রিলি ডিসকাশনটা কর, তবে গিয়ে ভালো লাগবে। আমরা ফিজিক্সে কি স্টাডি করি আমরা? স্যার আই গেস ন্যাচারাল ওয়ার্ল্ডে যা ঘটে তার একটা এক্সপ্লেনেশন। কোন ওয়ার্ল্ডে? ন্যাচারাল ওয়ার্ল্ডে যা ঘটে। ন্যাচারাল ওয়ার্ল্ডে যা ঘটে তার এক্সপ্লেনেশন। আর আর কেউ অন্য কিছু বলবে, বা কারো অন্য কিছু বলা আছে? বল, কিছু বল আরশি। কি মনে হয় যে আমরা কি স্টাডি করি ফিজিক্সে? শোনা যাচ্ছে না আরশি। অঙ্কিত, আরশির কথা শোনা যাচ্ছে না। অঙ্কিত?
অন্তরীপ, স্যার ফিজিক্সে আমরা এভরিডে অবজেক্টস যেটা আমরা ইউজ করি সেটার ওয়ার্কিংটা স্টাডি করি। এভরিডে আমরা যে অবজেক্টগুলো ইউজ করি তার ওয়ার্কিংটা আমরা স্টাডি করি, তাই? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর আর কেউ? অনুষ্কা? বল অনুষ্কা। Sir, how things occur naturally in our surroundings? হাউ থিংস অকার ন্যাচারালি ইন আওয়ার সারাউন্ডিং। হ্যাঁ, দেবাঞ্জন? স্যার আমার মনে হয় যে ফিজিক্স ইজ এ স্টাডি যেখানে যে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যে কি মানে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যেগুলো দেখছি সেগুলোর বেসিক্যালি মানে হোয়াট ইজ এ পারপাস। পারপাসটা আমরা স্টাডি করি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। এস বিশ্বাস? স্যার আমরা এই ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার আর তাদের ইন্টারেকশন এগুলোকে স্টাডি করি। ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড দ্য ইন্টারেকশন। অ্যাকচুয়ালি সবাই যা বলেছে সবাই ঠিকই বলেছে। হুম। তো মানে এক একজন এক এক পয়েন্ট বলেছে। তো মোরালে সবারই ঠিকই হয়েছে জিনিসটা, যে সবাই বুঝতে পেরেছে যে ফিজিক্সটা অ্যাকচুয়ালি কী। তো বেসিক্যালি ফিজিক্স হচ্ছে একটা স্টাডি, জাস্ট সিম্পলভাবে যদি আমি বলি যে নেচারকে স্টাডি করা। হুম। নেচারকে স্টাডি করা, এখন সেটা যা কিছু হতে পারে, মানে পার্টিকুলার কিছু নেই যে নেচারে পার্টিকুলার এই জিনিসই আমরা স্টাডি করি। আমরা নেচারকে ডিকোড করতে চাইছি, মানে নেচারের যে রুলসগুলো রয়েছে, নেচার কিভাবে বিহেভ করে, নেচার নেচার কিভাবে বিহেভ করে সেটাকে বোঝার চেষ্টা করছি আমরা। সো আমরা যে যে বোঝার চেষ্টা করছি সেটা যে সাবজেক্টের আন্ডারে পড়ে সেটা ফিজিক্স। সো বেসিক্যালি ফিজিক্স কিছুই না, ফিজিক্স হচ্ছে জাস্ট একটা ফিলসফি, যে আমরা কোনো কিছু, কোনো রুলসকে, নেচারের কোনো ন্যাচারাল, প্রত্যেকেই তোরা বললি মানে এরকমই কথা, যে কোনো ফান্ডামেন্টাল প্রপার্টি হোক বা আহ, কোনো 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 কিছু ন্যাচারালি মানে হচ্ছে, সেটা কেন হচ্ছে, এই জিনিসগুলো তো সেটাই আলটিমেটলি, যে ন্যাচারালি যে জিনিসটা হচ্ছে সেটা কেন হচ্ছে, নেচার কি শো করছে এর মাধ্যমে। কারণ নেচার কোনো মানুষ না যে কিনা আমাকে এসে বলে দেবে আমি এই নিয়মে চলি, আমি আমার এরকম এরকম রুলস আছে, বা কোথাও সেটা লেখা থাকে না যে আমি পাতায় পাতায় লিখে রাখলাম সেগুলো, বা কোনো মিউজিয়ামে লিখে রাখা আছে, বা কখনো কখনো আকাশে ভেসে ওঠে, এরকম কিছু হয় না কখনো আর কি। তো এগুলো আমাদেরকে এটা আমরা ইয়ার বা ইয়ার ধরে ধরে আমাদের যে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছে তারা ডে বাই ডে এগুলোকে ডিকোড করে যাচ্ছে, আর তারা খাতায় লিখে যাচ্ছে, এবং সেগুলো পড়ে পড়ে আমরা আরও বেটারভাবে বুঝছি নেচারকে, এবং আমরা ফার্দার আরও নেচারকে বোঝার চেষ্টা করছি। কারেক্ট? তাহলে যে জিনিসটা বোঝার, সেই জিনিসটা আমি মুখস্থ করতে যাবো কেন? যে জিনিসটা স্টাডি করার, সেই জিনিসটা আমি কেন অযথা মুখস্থ করতে যাবো? কেন আমি মানে জাস্ট মানে মানে পড়বো আর একদম লাইন বাই লাইন আমি জিনিসটা মুখস্থ রাখার চেষ্টা করবো? আমার তো মানে মুখস্থ রাখা ওটা ভালো, যে আমি একটা সেন্টেন্সকে প্রপারলি যাতে লিখতে পারি, আমাকে যেন পরীক্ষার সময় সেন্টেন্সটা বানাতে না হয়। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ফেনোমেনাকে, মানে ফিজিক্সের যে বেসিক প্রপার্টি, যেটা যেটা রিজন ফিজিক্স পড়ার, সেটা যেন ফুলফিল হচ্ছে কিনা সেটা ভালো করে চেক করা। ঠিক আছে? ফার্স্ট ক্লাস বলে আমি এই জিনিসগুলো বলছি, কারণ ফার্স্টে যদি আমি এগুলো না বলি তাহলে বলার কোনো মানে নেই বেসিক্যালি পরে গিয়ে আর। হুম। কারণ ওরিয়েন্টেশনটা ফার্স্ট ডেতেই ডেভেলপ করে, যে হ্যাঁ, আবার এরকমও অনেকে মনে হয় স্যার আমি তো ফিজিক্স অনেক দিন ধরেই পড়ছি আর এটা তো আমার ফার্স্ট ফিজিক্স ক্লাস না, সেটা না, কিন্তু আমার সাথে ফার্স্ট ইন্টারাকশন। আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, যে আমি যখন কোনো জিনিস পড়াবো তো আমার কীরকম পয়েন্ট অফ ভিউ থাকবে। আমি কিন্তু তোদেরকে এরকম জিজ্ঞাসা করবো, আমি কিন্তু তোদেরকে জিজ্ঞাসা করবো, তোরা চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না, তাহলে আমিও চুপ বসে থাকবো। তোরা চুপচাপ বসে থাকলে আমিও চুপচাপ বসে থাকবো, আমিও কোনো কথা বলবো না। হুম। সো বেসিক্যালি ইন্টারাক্ট করতে হবে, এবং আমি জিজ্ঞাসা করবো, আমি কোনো জিনিস পড়ানোর পরেই জিজ্ঞাসা করব, যে তাহলে বল এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কি করলাম, সেটা কি করলাম। তোদেরকে বলতে হবে, ট্রাই করতে হবে, ঠিক বলিস ভুল বুঝিস, তবে গিয়ে তুই দেখবি যে আস্তে আস্তে তুইও নেচারকে ডিকোড করা শুরু করেছিস। তখন দেখবি তোর বই দরকার নেই,
তোর কারুর জ্ঞান দরকার নেই, কারুর নলেজ দরকার নেই, তুই নিজে নিজেই ন্যাচারাল থিংসকে তুই ডিকোড করা শুরু করে ফেলেছিস, তুই আন্ডারস্ট্যান্ড করা শুরু করে ফেলেছিস, তুই স্টাডি করা, তুই নিজে রাস্তাঘাটে বেরিয়ে নেচার স্টাডি করা শুরু করে দিয়েছিস, যে রাস্তায় কি কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে, তুই তুই নিজেই সেটা লজিক, তুই নিজেই সেটাকে জেনারেট করে নিচ্ছিস সেই লজিকটা, যেটা এই কারণে হতে পারে। হুম। তো আমরা সেই পয়েন্ট পর্যন্ত যেতে চাই যে আমি রাস্তায় বেরিয়ে, আমি যখন নেচারে যখন আমি আছি, তখন আমি নিজেই যেন নেচারকে স্টাডি করতে পারি, আমার যেন কারো হেল্প না লাগে। কারণ আমি ফিজিক্স পড়েছি, ফিজিক্সে আমি অলরেডি পাস্টে যারা যারা নেচারকে স্টাডি করেছে সেগুলো আমি অলরেডি জানি, আমি আমি সে আমার সেই সেন্সটা বিল্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রিলেটিভ মানে আমি যেটা বললাম, যে রিলেটিভ মোশন আর রেস্ট, এটা যে রিলেটিভ থিংস, তার কারণ হচ্ছে রিলেটিভ মানে হচ্ছে কারোর রেসপেক্টে যখন আমরা কোনো কিছুকে, রিলেটিভ মানে হচ্ছে রেসপেক্ট, উইথ রেসপেক্ট, হ্যাঁ। তো সো কেউ রেস্টে আছে না মোশনে আছে, সেটা উইথ রেসপেক্ট টু সাম ফ্রেম আমাকে বলতে হবে, উইথ রেসপেক্ট টু সাম ফ্রেম। যেমন গাড়ির মধ্যে আমি রেস্টে আছি, সেটা গাড়িতে বসে থাকা ড্রাইভারই আমাকে দেখেছে যে আমি রেস্টে আছি, তো আমি যে রেস্টে আছি সেটা উইথ রেসপেক্ট টু মাই কার, ঠিক আছে। বাট উইথ রেসপেক্ট টু দিস বার্ড, এই বার্ড কিন্তু দেখবে যে তুই কিন্তু মোশনে আছিস, ঠিক আছে, ক্লিয়ার। বার্ড কিন্তু দেখবে তুই মোশনে আছিস, ওকে। কারো কোনো কোয়ারি আছে এখানে? না স্যার। ওকে, ফাইন। আচ্ছা, তো এখানে আমি কি পয়েন্টস দিয়েছি, যে আমরা স্কেলার কোয়ান্টিটিকে কাকে বলি, বা স্কেলার কোয়ান্টিটি কারা হয় না, যখন আমি, যেমন এই রেস্ট আর মোশন, এই দুটোর উপরে ডিপেন্ড করে কিছু কোয়ান্টিটি হয়, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। ফিজিক্যাল কোয়ান্টিটি মিনস যেগুলোকে আমরা মেজার করতে পারি, ঠিক আছে, মেজার করতে পারি। যেমন ধর এই গাড়িটা মুভ করছে, এই গাড়িটা মুভ করলে এই গাড়িটা কত স্পিডে মুভ করছে, এই গাড়িটার মাস কত, এই গাড়িটার হাইট কত, এই গাড়িটার ভলিউম কত, আহ, এই গাড়িটার ওয়েট কত, এই সমস্ত কোয়ান্টিটিগুলোই এই গাড়ির সাথে রিলেটেড, ঠিক আছে। এবার এই কোয়ান্টিটিগুলোর মধ্যে যে কোয়ান্টিটিগুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড জানলেই আমাদের কাজ মিটে যায়, সেই কোয়ান্টিটিগুলোকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি, ঠিক আছে। যেমন এই গাড়িটার মাস, এই গাড়িটার মাস কত কেজি, না সে বললো কেউ 1600 কেজি, তো জাস্ট 1600 কেজি, এটা আমার জানলেই এর মাসের নলেজ আমার কাছে চলে আসলো, আমার আর কিচ্ছু জানার দরকার নেই, মানে অ্যাবাউট মাসের জন্য 1600 কেজি এটা জানলে পরেই আমার কাজ মিটে যাচ্ছে, আর এক্সট্রা কোনো ইনফরমেশনের দরকারই নেই মাসটাকে বোঝার জন্য। তাহলে মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যার শুধুমাত্র ম্যাগনিটিউড জানলেই কাজ মিটে যায়, ঠিক আছে। কিন্তু এই গাড়িটার যদি আমি ভেলোসিটি জানতে চাই, বা এই গাড়িটার যদি আমি অ্যাক্সেলারেশন জানতে চাই, তখন আমার কাছে প্রশ্ন আসবে, কেউ ধর বললো, আমি জিজ্ঞেস করলাম এই গাড়িটা অ্যাক্সেলারেশন কত, কেউ বললো এই গাড়িটা অ্যাক্সেলারেশন 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তখন আমার প্রশ্ন আসবে যে এই অ্যাক্সেলারেশনটা সামনের দিকে না পিছনের দিকে, কারণ সামনের দিকে যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে গাড়িটার স্পিড বাড়বে, কিন্তু পিছনের দিকে যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে গাড়িটার স্পিড স্লো হবে, মানে গাড়িটা দাঁড়াবে সামনে গিয়ে রেস্টে আসবে। তাহলে অ্যাক্সেলারেশনটা সামনে থাকা আর পিছনে থাকার দুটোর কিন্তু ডিফারেন্ট মিনিং, দুটো ডিফারেন্ট রেজাল্ট। তাহলে অ্যাক্সেলারেশনের শুধু ম্যাগনিটিউড দিয়ে কাজ হবে না, অ্যাক্সেলারেশনের ডাইরেকশনটাও আমাদের ম্যাটার করে। তাই আমি যখন অ্যাক্সেলারেশন কাউকে জিজ্ঞাসা করব কোনো গাড়ির, তখন সেই গাড়ির অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ওই অ্যাক্সেলারেশনের ডাইরেকশনও আমাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তাহলে যে কোয়ান্টিটি ডিফাইন করার জন্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোরই দরকার, সেই কোয়ান্টিটিগুলোকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। যেমন আমি অ্যাক্সেলারেশনের কথা বললাম, এছাড়া আরও অনেক কোয়ান্টিটি আছে যেগুলো কিনা ভেক্টর কোয়ান্টিটি। বোঝাতে পারলাম? তাহলে মনে পড়ে গেছে, মানে তোরা এগুলো আগে পড়েছিস। কারো কিছু কোয়ারি আছে এখানে, এখানে কোনো ডাউট আছে স্কেলার ভেক্টর কোয়ান্টিটি নিয়ে? না স্যার। ওকে, তাহলে আমাকে কেউ বলতো যে উম, যে ইমোশন এটা কোন কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ইমোশন মানে হচ্ছে, মানে এই মোশনের সাথে মেলানোর জন্য দিলাম না, ইমোশন মানে হচ্ছে আমাদের যে ফিলিংস আর কি, যে আমরা হ্যাপি রয়েছি না,
আমরা স্যাড রয়েছি, নাকি আমরা মোটামুটি একটা মাঝারি আছি, চলে যাচ্ছে, এরকম চলছে, এরকম। ইমোশন কোন কোয়ান্টিটি, স্কেলার আর ভেক্টর? স্কেলার। এখানে স্যার ইমোশন দুখানা তো কোনো কোয়ান্টিটি হওয়া উচিত না। কোয়ান্টিটি হবে না স্যার, বিকজ এটা একটা ফিলিং হচ্ছে। কেন এটা কোয়ান্টিটি না? কয়েকজন বলছে এটা কোয়ান্টিটি না। বিকজ স্যার এটা মেজার করা যায় না ফার্স্ট অফ অল। এটা মেজার করা যায় না। আচ্ছা, একজন বলেছে স্কেলার, সেটা কে বলেছে স্কেলার? আমি তো আচ্ছা, স্কেলার কেন বলেছিলিস বল? যে এটার জন্য কোনো ডাইরেকশন লাগে না, তাই তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইমোশনের জন্য তো কোনো ম্যাগনিটিউডও তো লাগে না, হ্যাঁ রাইট? মানে তুই তো কখনো কাউকে জিজ্ঞাসা করবি না যে মানে কতটা খারাপ আছে, না ওই 35 মতো আছি আর কি, এরকম তো আমরা বলি না তো কখনো, তাই না? হুম তো আমরা কোনো মানে ইমোশনের জন্য আমাদের ম্যাগনিটিউডও তো দরকার হয় না, তাই না? তাহলে ম্যাগনিটিউডের যদি দরকার না হয়, তাহলে এটা স্কেলারও নয়। আর ম্যাগনিটিউডেরও দরকার নেই, ডাইরেকশনেরও দরকার নেই, তার মানে এটা ভেক্টরও না। কারেক্ট? তার মানে এটা কোনো কোয়ান্টিটিই না। যেটা দেবাঞ্জনও বললো যে এটা কেন কোনো কোয়ান্টিটি নয়, এটা কেন এটা, আমি কোশ্চেনটা কি করলাম যে ইমোশন কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? আনসার হবে যে ইমোশন কোনো কোয়ান্টিটিই নয়। কেন? বিকজ ইট ইজ নট মেজারেবল। এটাকে আমরা মেজার করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ স্যার। নট মেজারেবল। ক্লিয়ার? এটাকে আমরা মেজার করতে পারি না। কোনো কিছু মেজার না করতে পারলে তাকে আমরা কোয়ান্টিটি বলবো না, কারণ মেজারই যদি না করতে পারি কোনো কিছু, তাহলে আমি ম্যাগনিটিউড পাবো কোথার থেকে, তাই নয়? হ্যাঁ স্যার। পারফেক্ট। এইবার আমাকে কেউ বলুক যে টেম্পারেচার ইজ এ স্কেলার আর ভেক্টর? টেম্পারেচার স্কেলার। টেম্পারেচার ইজ এ স্কেলার আর ভেক্টর? স্কেলার। স্যার স্কেলার স্কেলার। স্যার। স্কেলার। স্যার স্কেলার হবে। আচ্ছা। হুম, আচ্ছা, টেম্পারেচার কোনো ডাইরেকশন হয় না, মানে মানে এই ডাইরেকশন থেকে ওই ডাইরেকশনে টেম্পারেচার বেশি বা মানে আমি বলছি ধর একটা রড নিয়েছি আমি, ঠিক আছে? এরকম একটা রড নিয়েছি, সে এখানে আমি একটু দেখাই জুম করে। ধর এখানে একটা রড নিয়েছি আমি, এই রডটা ধর আমি নিচ থেকে আগুন দিয়েছি, তাহলে এই রডটা তো এখানে গরম হচ্ছে। তাহলে তোর কি মনে হচ্ছে কোন সাইডটা বেশি গরম হবে, এই সাইডটা না এই সাইডটা? এই সাইড, লেফট মানে সাইডটা। বাঁ দিকের সাইড। লেফট সাইডটা বেশি গরম হবে, রাইট সাইডটা কম গরম হবে। কিন্তু রাইট সাইডটা গরম তো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি যদি বলি এই রডটার টেম্পারেচার কত, কি বলবি, তোর আনসার কি হবে? বলো বলো, এই রডটার টেম্পারেচার কত যদি আমি জিজ্ঞাসা করি, কি বলবে তুমি? কিছু একটা ডিগ্রি সেলসিয়াস ধর 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 এদিকটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর এদিকটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ দূরে তো এটা তো বুঝতেই পারছিস, এই জায়গাটা বেশি গরম হবে, এই জায়গাটা কম গরম হবে। তাহলে এদিকে টেম্পারেচার হাই থাকবে, এদিকে টেম্পারেচার লোয়ার থাকবে এর রেসপেক্টে। তো এবার এটা 60, এটা 10 ডিগ্রি। এখন আমি পুরো রডটার টেম্পারেচার জানতে চাইছি, তাহলে আমি এরকম বলতে পারি যে এই রডটার টেম্পারেচার লেফট টু রাইট ডিক্রিজ করছে। হ্যাঁ? বা হ্যাঁ স্যার। বা রাইট টু লেফট ইনক্রিজ করছে। হ্যাঁ স্যার। তাহলে টেম্পারেচার, তা আমি এই টেম্পারেচারটা ডিফাইন করার জন্য ডাইরেকশনে হেল্প নিচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি কি ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কিন্তু এটা ভেক্টর কোয়ান্টিটি নয়, তোরা যেটা বলেছিস স্কেলার, সেটাই। তার কারণ হচ্ছে শুধু ডাইরেকশন থাকলেই হয় না, এইখানে টুইস্ট। কোনো কোয়ান্টিটির ম্যাগনিটিউডের সাথে শুধু ডাইরেকশন থাকলেই তাকে আমরা ব্লাইন্ডলি ভেক্টর বলতে পারি না। কেউ বলতে পারবে যে এরকম আর কোন কোয়ান্টিটি আছে যার ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনও আছে, স্টিল সেটা ভেক্টর নয়?
বলতে পারবে কেউ? এমন কোনো কোয়ান্টিটি যার ডাইরেকশন আছে, কোনো একটা কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিটার ডাইরেকশন আছে, সেই কোয়ান্টিটিটার ম্যাগনিটিউডও আছে, স্টিল সেই কোয়ান্টিটিটা ভেক্টর নয়, স্টিল সেটা স্কেলার কোয়ান্টিটি। স্যার আমাদের বাড়িতে যে মোবাইল চার্জারের এক্সাম্পল হবে? কি এক্সাম্পল বল, মোবাইল চার্জারের কি এক্সাম্পল? স্যার মোবাইলতে যখন আমরা চার্জ করি, একটা যে চার্জার আছে, হ্যাঁ। চার্জারের থেকে ইলেকট্রিক কারেন্টটা তো লাইক এই যে চার্জারের থেকে এই যে ট্রু ওয়্যার আমাদের কোনো ইলেকট্রনিক ডিভাইসে হুম, গিয়ে সেটাকে চার্জ করে। বেশ। আর ওর স্যার ডাইরেকশনও আছে, হুম, প্লাস ওর ম্যাগনিটিউডও আছে। বেশ। তাহলে ওটাকে ভেক্টর বলতে অসুবিধা কি আছে? তাহলে ওটাকে ভেক্টর বলতে অসুবিধা কি আছে? বিকজ ডাইরেকশনটা চেঞ্জ করছে না। ডাইরেকশন চেঞ্জ করছে, ডাইরেকশন চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারে না, সেটা হতেই পারে। তাহলে ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, তারপরে আমি ইলেকট্রিক কারেন্টকে কেন স্কেলার বলছিস তুই, ভেক্টর কেন বলছিস না? দেখ, ও একটা পারফেক্ট এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? সো এরকম একটা কোয়ান্টিটি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। হুম, ইলেকট্রিক কারেন্ট হ্যাজ বোথ ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, স্টিল ওটা স্কেলার কেন বলতো? কারণ আমরা এই যে এখানে লিখেছি না, যে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকলেই তাকে ভেক্টর বলবো, এটা কিন্তু হাফ, এটা হাফ ইনফরমেশন। ফুল ইনফরমেশন কি? যে যার ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, প্লাস যে ভেক্টর লগুলো ফলো করে, যে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে। কি বললাম? যে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে, তাদেরকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। মানে শুধু ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকলেই হবে না, ভেক্টর অ্যালজেব্রাও ফলো করতে হবে। ভেক্টর অ্যালজেব্রা কি? মানে ভেক্টরের নিজস্ব অ্যালজেব্রা আছে, ভেক্টরের নিজস্ব অ্যাডিশন আছে, সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন আছে ভেক্টরের। হুম, সো সেইগুলোকেও ফলো করতে হবে। তাহলে এটার কারণ কি? কারণ তোদের কোশ্চেনে আসতেই পারে এরকম, যে ইলেকট্রিক কারেন্ট ইজ এ স্কেলার অর ভেক্টর, ব্রিফলি এক্সপ্লেইন। তুই হয়তো স্কেলার বলে চলে আসবি, কিন্তু এক্সপ্লেন কি করে করবি তুই? ইলেকট্রিক কারেন্ট স্কেলার না ভেক্টর, সেটা আমরা কি করে বলবো? তার কারণ হচ্ছে, তার জন্য আমাদেরকে এই ইনফরমেশনটা জানতে হবে, যে কোনো কোয়ান্টিটিকে আমরা ভেক্টর কোয়ান্টিটি তখনই বলি যখন তার মধ্যে ম্যাগনিটিউড আছে, তার ডাইরেকশন আছে, এবং সে ভেক্টরের অ্যালজেব্রা ফলো করে। এখন বলবি স্যার ভেক্টর অ্যালজেব্রা কি স্যার? তো এইটা একটু প্রবলেমেটিক, যে ভেক্টর অ্যালজেব্রা তোদেরকে এই ক্লাসে দেওয়া হয় না। আমি স্টিল তোদেরকে ভেক্টর অ্যালজেব্রা একটু জাস্ট, মানে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করবো ভেক্টর অ্যালজেব্রা কিরকম হয়। ধর এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এই অবজেক্টটাকে কেউ এদিকে একটা ফোর্স দিয়ে টানছিস, ওজন বাদ দিয়ে বাকিরা বলবি। কেউ একজন এদিকে একটা ফোর্স দিয়ে টানছিস, আর কেউ আর একজন ওদিকে, আমি নাম নিয়ে দিচ্ছি, ধর অনুষ্কা এদিকে এটাকে টানছে, ঠিক আছে? অনুষ্কা এটাকে এদিকে টানছে এফ ফোর্স দিয়ে, সে এফ ইকুয়াল টু 10 নিউটন ফোর্স, ঠিক আছে? আর ওদিকে ধর আরেকজন, ধর তিয়াসার কথাই বলি, তো তিয়াসা ও ধর এদিকে এদিকে এটাকে টানছে 10 নিউটন দিয়ে।
দুজনেই দুদিকে টানছে 10 নিউটন দিয়ে, এটা একটা অবজেক্ট আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই অবজেক্টটা কার দিকে যাবে, তিয়াসার দিকে যাবে না অনুষ্কার দিকে যাবে? দুজনেই তো ফোর্স দিয়ে টানছে এটাকে, তাহলে এই অবজেক্টটা কোন দিকে যাবে, তিয়াসার দিকে না অনুষ্কার দিকে? স্যার এই অবজেক্টটা তো একই জায়গারই থাকবে, বিকজ এখানে দুখানা ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বলে। পয়েন্ট, যে একটা অবজেক্টের উপর দুটো সেম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তার জন্য ওর উপর নেট ফোর্স 0, তাই বলছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এনিবডি এলস? এটার জন্য অপোজিট ডাইরেকশন হতে হবে না? এটাও একটা পয়েন্ট, যে এক্স্যাক্টলি অপোজিট না হলে কি করে ক্যান্সেল আউট হবে? দেবাঞ্জন, মানে তুই যেটা বললি যে দুটো অবজেক্টের উপর দুটোই 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো তার জন্য নেট ফোর্স 0 হবে। তো তিয়াশা বলছে যে নেট ফোর্স 0 হতে গেলে ওই দুটো সেম ফোর্সকে অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট হতে হবে, তবে গিয়ে দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করবে, দেন ওটা নেট ফোর্স 0 হবে, রাইট? তাহলে এখনো ডাউট রয়ে গেছে আমাদের যে এই অবজেক্টটা কার দিকে মুভ করবে, তিয়াশার দিকে না অনুষ্কার দিকে? বাকিটা ট্রাই কর। আরে কিছু বল, যেটা মনে আসছে সেটা বল। স্যার এটা কারোর দিকেই মুভ করবে না, বিকজ এটা ব্যালেন্সিং ফোর্স তাই। কারোর দিকেই মুভ করবে না, এটা ব্যালেন্সিং ফোর্স। কেন ব্যালেন্সিং ফোর্স বলছিস এটাকে? কারণ দুজনেরই তো ফোর্স 10 নিউটন, কারণ তো দুজন, মুভ করবে না বক্সটা। কারণ দুজনেই ফোর্স 10 নিউটন। আমি এটা নোট করে রাখছি, ঠিক আছে? ব্যালেন্সিং ফোর্স। স্যার এটা মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে যাবে মানে? মানে এই অনুষ্কা আর তিয়াশার জাস্ট মিডল দিয়ে। মানে এইরকম দিক দিয়ে বলছিস তুই? হ্যাঁ, হ্যাঁ। এইরকম দিকে যাবে কেন? স্যার ওটাকে দুই দিকে টানলে তো এটা মানে মাঝখান দিয়ে, মানে এই সাইড দিয়ে যদি টানি হ্যাঁ, দুটো ইকুয়াল ফোর্স দিয়ে। হ্যাঁ। তাহলে এখানে দেবাঞ্জনকে বসিয়ে দিই। দেবাঞ্জন বলছে যে স্যার ওদের দিকে তো যাবেই না, আমার দিকে আসবে ওটা। হ্যাঁ স্যার এখানে কি না গ্র্যাভিটি দেবাঞ্জন, কাজ বল। গ্র্যাভিটি কি কাজ করছে এখানে? হ্যাঁ, সবাই কাজ করছে এখানে। তাহলে কি অনুষ্কার দিকে যাবে? কেন? কেন কি এমনি ব্যালেন্স ফোর্স হচ্ছে যখন আমার তিয়াশা আর উম, গ্র্যাভিটি মানে তুই দুটোই তো মানে অপোজিট মানে ডাইরেকশনে। তুই ভাবছিস কি গ্র্যাভিটি এদিকে, তাই? হ্যাঁ। এটা কিন্তু হ্যাঙ্গিং নয় কিন্তু, ঠিক আছে? মানে এই অবজেক্টটা কিন্তু হ্যাংড নয়, ঠিক আছে? মানে জাস্ট একটা ফ্লোরের উপর রাখা রয়েছে। তো এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে, সেটা এই পয়েন্ট থেকে ভিতরের দিকে। হ্যাঁ, কি বললাম বোঝা গেছে? মানে আমি যদি এটা 3 ডাইমেনশনে আঁকি, তাহলে অবজেক্টটা এরকম দেখতে। এটা একটা অবজেক্ট, গ্র্যাভিটি নিচের দিকে ওর ওয়েট। এই অনুষ্কা এদিকে টানছে, আর তিয়াশা পিছনের দিকে ওই দিকে টানছে, এইরকম। কি বললাম বোঝা গেছে? এটা ফ্লোরের উপরে রয়েছে অবজেক্টটা। হুম। উজান বল কোন দিকে হবে, মানে কোন দিকে মুভ করবে অবজেক্টটা? স্যার মধ্যিখান দিয়ে যাবে। মধ্যেখান থেকে এস বিশ্বাসও বললো। আচ্ছা, তোর নামটা কি বলতো বাবা একবার? এস বিশ্বাস, আমি ভুলে গেল। স্যার সপ্তর্ষি। সপ্তর্ষি। সপ্তর্ষি, ওকে। তো উজান বল যে মধ্যখান দিকে কেন যাবে। উজান আসলে এটা জানবে, কারণ ওকে এগুলো পড়ানো হয়েছে আর কি। তো স্যার মানে যদি একেবারে বেসিক এক্সাম্পল দিই তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা লোডকে দুটো স্ট্রিং দিয়ে আমরা টেনেছি, হুম, মানে বেঁধে রেখেছি, হুম, আর দুজন ঠিক এরকম ভাবে এই অ্যাঙ্গেলে বসে আছে, তো হুম, যদি দুজনে একসাথে যদি টানে হুম, তাহলে
হিসেব মতো স্ট্রিংটা স্ট্রেটেন আউট করে যাবে আর অবজেক্টটা মধ্যখানে চলে যাবে। এবারে আচ্ছা এটা হচ্ছে একদম বেসিকটা। আচ্ছা, মানে তুই বলছিস যে জিনিসটা এরকম হবে যে অবজেক্টটা এখান থেকে এখানে চলে আসবে আর স্ট্রিংগুলো এরকম স্ট্রেটেন আউট হয়ে যাবে, রাইট? এই এরকম হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ মানে অবজেক্টটা এখান থেকে এদিকে যাবে, তাই বলছিস তো? হ্যাঁ স্যার। না কিন্তু কিন্তু কেন যাবে এদিকে সেটা প্রশ্ন আমার। মানে স্ট্রিং কেন স্ট্রেটেন আউট হওয়ার দরকার আছে এখানে? অবজেক্টটা কেন ওদিকে মুভ করবে? স্যার ওই তো প্যারালেলোগ্রাম লটা। প্যারালেলোগ্রাম ল মানে ভেক্টর ল, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো বেসিক্যালি এটা হচ্ছে ভেক্টরের একটা অ্যাডিশন ল, ঠিক আছে? তো ফোর্স যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, দেখ সপ্তর্ষি কিন্তু সেটাই বললো, ও কিন্তু খেয়াল করেছে যে দুটো অবজেক্টকে যদি দুদিকে টানি এরকম ভাবে, তাহলে সেই অবজেক্টটা মাঝখান দিয়েই যায়। কিন্তু কেন যায় সেটাও বুঝতে পারছে না, কিন্তু যায় এদিকে এটুকু শিওরও। এখন এদিকে যেহেতু যায়, তাহলে আমরা এটাকে তো ট্রু মানতেই পারি যে এটা ট্রু, যে এদিকেই যাবে। এখন সেটারই একটা রিজন বা সেটাকেই একটা ল বানিয়ে দেওয়া হয়েছে যে যে ফোর্স যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এই ভেক্টর ভেক্টর যখন অ্যাড হয় তখন এইরকমই একটা ঘটনা ঘটে। ভেক্টরের যেহেতু ডাইরেকশনের ব্যাপার আছে, তাহলে দেখ এই 10 নিউটন আর 10 নিউটন, মজার বিষয় মানে, মানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি জানিস, আমরা ধর মেনেও নিলাম যে এই দুজনে মিলে দুটো ফোর্স দিল, অবজেক্টটা এদিকে গেল, এটা সবাই মেনে নিলাম আমরা, ঠিক আছে? এই দিকে যে অবজেক্টটা যাবে, এই দিকে অবজেক্টের উপর নেট ফোর্স কত হবে, কেউ গেস করতো? নেট ফোর্স কত হবে? অবজেক্টটা ধরে নিলে এদিকেই গেল, তাহলে এই দুজনের ফোর্স মিলে এই অবজেক্টের উপর অ্যাক্ট হয়ে তো অবজেক্ট এদিকে যাচ্ছে, তাহলে নেট ফোর্স কত হওয়া উচিত? হ্যাঁ, স্যার 20 নিউটন। 20 নিউটন হওয়া উচিত, কারণ 10 10 দিয়েছে, রাইট? কিন্তু এটা হবে 20 নিউটন নয়, এটা হবে 14 নিউটন। 20 নিউটন হবে না, এটা 14 নিউটন হবে। তার কারণ এটাই হচ্ছে ভেক্টরের ল। আমি জাস্ট একটা ল বলছি, কিন্তু তোদের এখনই ভেক্টর ল নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট তোদেরকে আমি প্রুফ দিচ্ছি যে ভেক্টর ল যে মানে, ভেক্টর ল যে ওবে করে, সেই তাকেই ভেক্টর বলা হয়। নতুবা তোমার যতই ডাইরেকশন থাকুক, তোমার যতই ম্যাগনিটিউড থাকুক, তুমি যদি ভেক্টর ল যদি তুমি না মানো, তাহলে তোমাকে আমরা কেউ ভেক্টর বলবো না। তো ভেক্টর ল কি, যেটা উজানো বললো, সেটা হচ্ছে যে ভেক্টর ল হচ্ছে যে দুটো ভেক্টর যদি এইরকমভাবে অ্যাক্ট হয় কোনো একটা অবজেক্টের উপরে, তাহলে এই দুটো ভেক্টরের যে নেট ভেক্টর হবে, মানে অ্যাডিশন হবে, সেটা হবে কি না, এই দুটো ভেক্টর দিয়ে যদি আমি একটা প্যারালেলোগ্রাম বানাই, তাহলে সেই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা হবে, সেই ডায়াগোনালটা হবে হচ্ছে এদের অ্যাডিশন। মানে এই কোয়ান্টিটিটা সে এ একটা ভেক্টর অ্যান্ড বি একটা ভেক্টর, এদেরকে অ্যাড করলে সি আর একটা ভেক্টর পাওয়া যাবে, যেটা কিনা এদেরই ডায়াগোনাল থেকে বেরোবে। মানে এই দুটোর এফেক্ট এইটা হবে, যেমনটা এখানে তোরা দেখলি। তো এইটা হচ্ছে একটু উদ্ভট ল আর কি, কিন্তু এটা সত্যি, মানে এটাই তো হচ্ছে। হুম, এটাই তো হচ্ছে, এটা সত্যি। সুতরাং এটাকে ল হিসাবে মানতে আমাদের কোনো অসুবিধা নেই। হুম, তো এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট যে ভেক্টরের নিজস্ব অ্যালজেব্রা আছে, সেটাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবার কয়েকটা টার্ম এখানে এসেছে, ব্যালেন্সিং ফোর্স, একজন বলেছে নেট ফোর্স 0 হবে, সেগুলোকে আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে? প্রথমত, ব্যালেন্সিং ফোর্স মানে কি? ব্যালেন্সিং ফোর্স মানে একটা ফোর্স আরেকটা ফোর্সকে ব্যালেন্স করছে। ব্যালেন্স করছে মানে অপোজ করছে, ক্যান্সেল আউট করছে, ঠিক আছে? ক্যান্সেল আউট করতে গেলে আমি যদি বলি তোকে যে +10 কে আমি 0 করতে চাই, কি করে করতে পারি? মানে কোনো মাল্টিপ্লিকেশন না, মানে অ্যাডিশন আর সাবট্রাকশন আমি করতে পারি একমাত্র। মানে +10 কে 0 করতে গেলে আমাকে কি করতে হবে? -10। -10। অনুষ্কা, এই ব্যালেন্সিং ফোর্সটা তুই বলেছিলিস তো? হ্যাঁ স্যার, আমি বলেছিলাম। হ্যাঁ, তো দেখ +10 কে ব্যালেন্স মানে +10 কে যদি আমি 0 করতে চাই, তাহলে আমাকে -10 ওর সাথে অ্যাড করতে হবে। প্লাস অ্যান্ড মাইনাস এরা এক্স্যাক্টলি অপোজিট, ঠিক আছে?
তাহলে একটা অবজেক্ট, এই হচ্ছে একটা অবজেক্ট, যদি এই অবজেক্টের উপর এই দিকে যদি 10 নিউটন ফোর্স অ্যাক্ট হয় আর আরেকজন যদি এই দিকে 10 নিউটন ফোর্স অ্যাক্ট করে, তাহলে আমি একটা ফোর্সকে +10 নিউটন ধরতে পারি আর একটা ফোর্সকে -10 নিউটন ধরতে পারি, কারণ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি আর ভেক্টরদের ডাইরেকশন বেসিসে আমরা প্লাস মাইনাস কনসিডার করতে পারি। তাহলে এখন আমি বলতে পারি যে এই 10 নিউটন আর এই -10 নিউটন এরা দুজন একে অপরকে ক্যান্সেল আউট করবে, দ্যাট ইজ ব্যালেন্স হয়ে যাবে, এর নেট ফোর্স 0 হয়ে যাবে, অবজেক্টটা এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তাহলে ব্যালেন্স আউট তখনই হবে যখন এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে দুটো সেম ফোর্স অ্যাক্ট হবে। বুঝতে পারলাম? অনুষ্কা, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, অনুষ্কাই বলবি আমাকে যে আমি আরেকটা এক্সাম্পল তোকে দিচ্ছি। তুই ধর একটা একটা বক্স ঝুলিয়ে রেখেছিস, যে বক্সটার ওয়েট সে 100 নিউটন। এই বক্সটাকে তুই উপরে টেনে ধরে রেখেছিস, তুই হাত দিয়ে কোনোভাবে এটাকে ধরে রেখেছিস, ঠিক আছে? 100 নিউটন। এবার আমি যদি তোকে জিজ্ঞেস করি তুই এই বক্সটাকে ঠিক কত নিউটন ফোর্স দিয়ে তুই ধরে রেখেছিস বলতো? অনুষ্কা, তুই একটা বক্সকে হাতে ঝুলিয়ে রেখেছিস এবং বক্সটা পড়ছে না, কিন্তু বক্সটা তোর হাতে ঝুলেই রয়েছে কিন্তু, তাহলে তুই সেই বক্সটার উপর কত ফোর্স অ্যাপ্লাই করেছিস বক্সটাকে ধরে রাখার জন্য? কারণ তুই তো বক্সটাকে টেনে রেখেছিস উপরে, তাহলে কত ফোর্স দিয়ে তুই বক্সটাকে টেনে রেখেছিস? যতটা বক্সের ফোর্স ততটাই আমার মানে ধরতে হয়েছে, ততটাই ওয়েট দিয়ে। তাহলে বক্সের ওয়েট আছে 100 নিউটন, তাহলে তুইও 100 নিউটনই নিশ্চয়ই দিয়েছিস। হ্যাঁ। তাহলে 100 নিউটন বক্সের ওয়েট, যে ডাইরেকশনে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তাই তুই আপওয়ার্ড ডাইরেকশনে 100 নিউটন দিয়েছিস, তাই এই দুটো ক্যান্সেল আউট হয়েছে, তাই এই বক্সের উপর কোনো নেট ফোর্স নেই, তাই এই বক্সটা চুপচাপ এখানে রয়েছে, না নিচে নামছে না উপরে উঠছে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ক্যান্সেল আউট তখনই হবে, ব্যালেন্সিং তখনই হবে যখন অপোজিট ডাইরেকশনে থাকবে। ঠিক দেবাঞ্জন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারেক্ট। তাহলে এখানে কোনোভাবেই কিন্তু এটা ক্যান্সেল আউট হওয়ার কথা নয়, কারণ এরা দুজন অপোজিট ডাইরেকশনে কিন্তু এটা অ্যাক্ট করাচ্ছে না। ঠিক আছে? এখন আমি কারেন্টের কথা বলছিলাম, ইলেকট্রিক কারেন্ট, যাকে আমরা বলছিলাম যে ওর ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, কিন্তু ও ভেক্টর ল ফলো করে না। তার কারণ হচ্ছে যে ধর এই একটা তার দিয়ে কারেন্ট আসছে, আবার এই আর একটা তার দিয়ে কারেন্ট আসছে, তাহলে এই দুটো কারেন্ট অ্যাড হচ্ছে এখানে। তাহলে অ্যাকর্ডিং টু ভেক্টর ল এই দুটো কারেন্ট অ্যাড হওয়ার পরে এদের যে কম্বাইন্ড, যে অ্যাডিশন হওয়ার পরে যে নেট যে কারেন্টটা হবে সেটা এই ডিরেকশনে যাওয়ার কথা। ঠিক আছে? কিন্তু এই কারেন্টটা যাবে কোন ডিরেকশনে? না, আমার তারটা যদি এরকম পেঁচানো থাকে, ওই কারেন্ট ওই তার ধরেই পেঁচিয়ে চলে যাবে, কোনো ওইসব ডিরেকশন ও মানবে না। তার মানে কারেন্ট ফ্লো হয় সেই পথে যেই পথে কন্ডাক্টরটা থাকে, মানে তারটা যেভাবে থাকে সেইভাবেই কারেন্ট চলে যায়, কোনো রুল টুল ফলো করে না। কি বললাম, বোঝা গেছে? তাই ইলেকট্রিক কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি নয়। বুঝতে পারলাম? তাহলে পাঁচটা কি স্ট্রেটও থাকতে হবে? পাথটা যা কিছু হতে পারে, মানে মানে কারেন্ট মুভ করে, পাথ যেরকম থাকে সেরকম। ফর্ম কি করে হবে? হ্যাঁ, তাহলে প্যারালিলোগ্রাম ফর্ম কি করে হবে? নিশ্চয়ই পাঁচটা তাহলে স্ট্রেট সবসময় থাকতে হবে। প্যারালোগ্রাম ল তো ফলো করছে না ইলেকট্রিক কারেন্ট, ওর জন্য হ্যাঁ ওকে, হ্যাঁ, আমি সেইখানে বলছি। মানে তাহলে মানে আমি মানে বলছি, ভেক্টর আমি ফলো করার জন্য স্ট্রেট পাথ হতে হবে। না, স্ট্রেট পাথ হলেও চলে যাবে, কিন্তু ভেক্টর ল যদি কেউ ফলো করে থাকে তাহলে সে ওই দিকেই যাবে, কেউ ওকে আটকাতে পারবে না। মানে যদি কারেন্ট যদি ভেক্টর ল ফলো করতো, তাহলে একটা কারেন্ট ধর I1 এদিক থেকে আসছে, একটা কারেন্ট I2 এদিক থেকে যাচ্ছে, এ যদি ভেক্টর ল ফলো করতো তাহলে ও কিছু মানতো না, ও এদিকেই যেত, কেউ ওকে আটকাতে পারতো না, কারণ এটা ন্যাচারাল ল, নেচারের রুল, এটা এটা কেউ আটকাতেই পারতো না। কিন্তু এ তো ভেক্টর আসলে নয়, ওর জন্য ওকে আমি যেদিকে তার দেবো, আমি যদি এদিকে তার দিই ও ওদিকে চলে যাবে,
আমি যদি এদিকে তার দিই ও এদিকে চলে যাবে, আমি যদি এদিকে ঘুরিয়ে দিই ও এদিকে চলে আসবে। কি বললাম বোঝা গেছে? জাস্ট লাইক হ্যাঁ এই অবজেক্টটাকে, এই যে দুজনে মিলে তোরা যে অবজেক্টটা টানাটানি করলি, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে তুই যা খুশি কর, তোরা দুজন যদি এটাকে টানিস, এদিকে রাস্তা থাকুক আর না থাকুক, এদিকে নর্দমা থাকুক, এদিকে নদী থাকুক, এদিকে যা কিছু থাকুক, ও এদিকেই যাবে, কেউ আটকাতে পারবি না। একমাত্র আটকানোর উপায়, যদি তোরা যে দুজন যে ফোর্স দিয়েছিস তার জন্য ওদিকে যেতে চাইবে, তখন তোরা যদি এক্স্যাক্টলি এর অপোজিট ডাইরেকশনে যদি সেম ফোর্স অ্যাপ্লাই করিস, তাহলে ও মুভ করবে না। আচ্ছা কিন্তু যদি এক্সটার্নাল আর কোনো ফোর্স না দিস, ওকে আটকানোর আর না চেষ্টা করিস, তাহলে ও এদিকেই যাবে। ও এদিকে সেদিকে যেদিকে রাস্তা আছে সেদিকে যাবে, এমন কিছু ও মানবে না। ও এই দিকেই যাবে, কারণ ও এই এই ল অনুযায়ী ওর এদিকেই যাওয়া উচিত, ও এটাই ফলো করবে। ঠিক আছে? হুম ঠিক আছে স্যার। ওকে। মানে স্যার হুম, বল। মানে স্যার হচ্ছে যদি কোনো মানে অবজেক্টের উপরে যদি কোনো দিক থেকে যদি কোনো ফোর্স আসে, হ্যাঁ, তাহলে ওটা তাহলে ওটা হচ্ছে ডায়াগোনালি চলে যাবে। হ্যাঁ, মানে ওই দুটো ফোর্স, যে দুটো ফোর্স দেওয়া হচ্ছে, সেই দুটো ফোর্স দিয়ে যে প্যারালেলোগ্রামটা তুই ড্র করবি, সেই প্যারালেলোগ্রামে ডায়াগোনালিও মুভ করবে। তুই বাড়িতে এটা প্র্যাকটিস মানে ট্রাই করে দেখ না কালকে। কালকে একটা কিচ্ছু করতে হবে না, জলের যে খাওয়ার বোতল আছে, সেই বোতলে তোর মোবাইলের চার্জার, একটা চার্জার পেঁচিয়ে এদিকে টান, আর একটা চার্জার পেঁচিয়ে ওই দিকে টান, এই দুটো টান, দেখবি ও মাঝখান দিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে? ওকে স্যার। ওকে। তাহলে এই গেল আমাদের স্কেলার ভেক্টর। স্কেলার ভেক্টরে কি ট্রিকি পার্ট হতে পারে সেটা আমি ডিসকাশন করলাম, যে এখানে শুধু ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকলে হয় না, ভেক্টরের রুলও আছে, তো সেটাও ফলো করতে হয়। বাই চান্স যদি তোকে কখনো জিজ্ঞাসা করে, আরেকটা জিনিস আছে, প্রেশার। কি মনে হয় বলতো, প্রেশার ইজ এ স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি? স্যার প্রেশার মনে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। প্রেশার মনে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্যার প্রেশার স্কেলার তো। প্রেশার স্কেলার, আর কেউ? প্রেশার এই না না না, স্কেলার আর হ্যাঁ থ্রাস্ট প্রেশার স্কেল। হচ্ছে ভেক্টর। প্রেশার স্কেলার আর থ্রাস্ট থ্রাস্ট। ভেক্টর। থ্রাস্ট আর প্রেশার দুটো আলাদা জিনিস। হ্যাঁ সেই জন্য থ্রাস্টে তো 90 ডিগ্রি দরকার, সেই জন্য না, ডাইরেকশন থ্রাস্টের সাথে প্রেশার মানে আমি প্রেশারের সাথে টেম্পারেচারের যেমন কম্পেয়ার করতে পারি না, তেমনি প্রেশারের সাথে থ্রাস্টের কম্পেয়ার করতে পারি না। ঠিক আছে? আলাদা আলাদা কোয়ান্টিটি এগুলো। ও প্রেশার, হ্যাঁ। হ্যাঁ, প্রেশার স্কেলার বলছিস তুই, তাই তো? হুম আচ্ছা, আর কেউ? স্যার প্রেশার স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? প্রেশার তুই তুই যখন উম, তুই যখন বসিস চেয়ারে, তাহলে তুই চেয়ারের উপর কি কোনো প্রেশার দিস? হ্যাঁ স্যার, যে প্রেশারটা দিই সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো চেয়ারটার উপর, তাই ব্যালেন্স করতে পারে। না, ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যাক, মানে তুই একটা চেয়ারে বসেছিস, এটা একটা চেয়ার, তুই এই চেয়ারটায় বসেছিস, এই যে তুই চেয়ারে বসেছিস, তাহলে এই যে তোর পুরো ওয়েটটা চেয়ারের এই যে বসার জায়গাটাতে পড়লো, তাহলে তুই দেখলি যে তোর টোটাল যে ওয়েট, সেটা হচ্ছে এফ, সেটা আমি ধরে নিলাম 500 নিউটন, আর টোটাল যে এরিয়াটা, সেটা আমি ধরে নিলাম যে সে 10 মিটার স্কোয়ার। তাহলে প্রেশার ইকুয়াল টু, আমি বলবো যে প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স হচ্ছে 500 নিউটন, এরিয়া হচ্ছে 10 মিটার স্কোয়ার, তাহলে আমি বলবো যে এটা 50 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রেশার, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফোর্সটা, মানে প্রেশার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে তুই যে টোটাল ফোর্সটা দিয়েছিস, সেই টোটাল ফোর্সটা পুরো ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে প্রত্যেক ইউনিট এরিয়াতে কতটা করে ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেটাই হচ্ছে প্রেশার। তো প্রেশার মানেই ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া। এখন আমি তোকে যদি জিজ্ঞেস করি তুই চেয়ারটায় বসে প্রেশারটা কোন দিকে দিয়েছিলিস, তা তোর আনসার কি হবে? চেয়ারের উপর তুই স্যার প্রেশার কোন দিকে স্যার দিয়েছিলিস? প্রেশারের তো কোনো ফিক্সড ডিরেকশন নেই। না, এখানে কি আছে, মানে মানে তুই যে বসেছিস এখানে কি আছে কোনো ডিরেকশন? স্যার যে সারফেসটার উপরে বসেছি চেয়ারের ওপরটাও সেই সেই সারফেসটাই আছে প্রেশারটা।
তুই চেয়ারে বসলে পরে তুই চেয়ারের উপর প্রেসার কোন দিকে দিস সেটা আমাকে বল, কোনো দিকে দিস কি না? না স্যার, কোনো দিকে না। কোনো দিকে প্রেসার দিস না তুই? ধরে নে তুই চেয়ারের উপর একটা বেলুন দিয়েছিস, এবার তুই বেলুনের উপর বসলি, এবার তুই বল ওই বেলুন ফাটবে কি ফাটবে না? স্যার ফেটে যাবে। কেন ফেটে যাবে? যে প্রেসার দিয়েছি বেলুন সেটা হ্যান্ডেল করতে পারছে না বলে এক্স্যাক্টলি, তার মানে তুই প্রেসার দিচ্ছিস, তা বেলুন তো তোর নিচে ছিল, তো বেলুন ফাটলো মানে প্রেসার, তার মানে তুই নিচে দিয়েছিস, হ্যাঁ তার মানে তুই যখন বসছিস তখন তুই প্রেসার দিচ্ছিস, তার মানে তুই আমাকে একটা কথা বল, তুই যখন দাঁড়াস তখন তুই মাটিতে দাঁড়িয়েছিস আর কাদার উপর দাঁড়িয়েছিস, কোন ক্ষেত্রে তোর পাটা ঢুকে যায় ভিতরে? স্যার কাদায়। কাদায় ঢুকে যায়, মাটিতে কেন মাটিতে আর কাদা দুটোতেই তুই দাঁড়িয়ে যাচ্ছিস, কাদাতে ঢুকে যায় তার কারণ কি? স্যার কারণ কাদাটায় বেশি প্রেসারের পর সেটা নিতে পারে না বলে সেটা আস্তে আস্তে নেমে যায় নিচে। এক্স্যাক্টলি। তোকে যদি আমি, এটা ক্রুয়েল ব্যাপারটা কিন্তু এক্সাম্পল, তোকে না বাদ দে, ধর কোনো একটা অবজেক্টকে আমি যদি বা কোনো একটা কিছুকে যদি আমি একটা পেরেকের উপর মানে একটা নেলসের উপর দাঁড় করিয়ে দিই আর 500টা নেলস একসাথে মানে 500টা নেলস এরকম করে রেখে তার উপর দাঁড় করিয়ে দিই, কোনটা বেশি হার্মফুল? স্যার যেটা একটা ইসের উপর আছে, একটা নেলের উপর। একটা নেলের উপর, তার কারণ কি? স্যার কারণ একটা নেলে পুরো প্রেসারটা নিতে পারবে না যতটা 500 নেল নিতে পারবে। না, তার কারণ হচ্ছে গিয়ে যে একটা তোর পুরো ওয়েটটা ওই একটা নেলসের উপর পড়ছে, তাই ওখানে প্রেসার এত বেশি যে ওই নেলসটা তোর বডির মধ্যে ঢুকে যাবে, মানে সেই অবজেক্টে বডিতে ঢুকে যাবে, কারণ প্রচণ্ড হাই প্রেসার। সেখানে যদি 500টা নেলস থাকে তাহলে তোর পুরো বডি ওয়েটটা ওই 500টা নেলসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল নেলসে প্রেসার কম হবে, তাই কম প্রেসার হওয়াতে তোর ওই নেলসগুলো আর বডিতে ঢুকবে না। মানে যখন ইনজেকশন দেয়, তোর বডির পাশে একটা ইনজেকশন রেখে দিলেই কি সেটা ঢুকে যায় শরীরের মধ্যে? যায় না তো। কি করতে হয়? না তার জন্য প্রেসার দিতে হয়, তার জন্য ওটাকে ঠেলতে হয়। তাহলে নেলস তখনই বডিতে ঢুকবে যখন সেই নেলসে প্রেসার পড়বে। কি বললাম, বোঝা গেছে? তুই যখন একটা হ্যাঁ স্যার। কোনো সবজি যখন ছুরি দিয়ে কাটছিস, তখন সবজিটাকে পাশে রাখলাম আর ছুরিটাকে পাশে রাখলাম, ওরা নিজে নিজে কেটে যাবে এরকম তো হবে না, তোকে কিন্তু প্রেসার দিতে হবে, কি ছুরি দিয়ে ওই আলুটার উপর প্রেসার দিতে হবে। এবার তখন প্রেসারটা তুই কোন দিকে দিস, উপর দিকে না নিচ দিকে? স্যার উপর দিকে। মানে আলুটা কাটার সময় ছুরি দিয়ে প্রেসারটা হ্যাঁ স্যার কোন মানে দিকে? প্রেসারটা নিচের দিকে দিই। নিচের দিকে দিস। তাহলে প্রেসারের ডাইরেকশন আছে কি নেই তাহলে? স্যার আছে। তাহলে প্রেসারের যদি ডাইরেকশন থাকে, প্রেসারের যদি ম্যাগনিটিউড থাকে, তাহলে প্রেসারকে কেন তুই স্কেলার বলছিস? আর কে কে স্কেলার বলছে? আর কে কে স্কেলার বলছে? তাহলে প্রেসার কি কোয়ান্টিটি? প্রেসার কি কোয়ান্টিটি? হুম, প্রেসার কি কোয়ান্টিটি? প্রেসার ইজ এ Scalar quantity. স্কেলার কোয়ান্টিটি। তাহলে প্রেসারের ডাইরেকশন আছে, প্রেসারের ম্যাগনিটিউড আছে, স্টিল কেন প্রেসারটা স্টিল কেন প্রেসার স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কেন না? তার কারণ হচ্ছে প্রেসার আমরা যে আমি যে এতক্ষণ ধরে ওকে বোঝালাম যে যে অন্তরীপকে বললাম না এতক্ষণ ধরে আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে যে চেয়ারের কথাটা বললাম, যে চেয়ারের উপর প্রেসারটা তাহলে নিচের দিকে অ্যাক্ট হচ্ছে, সেটা ঠিকই বলেছি আমি, চেয়ারের উপর নিচের দিকে অ্যাক্ট হচ্ছে, কিন্তু সেটা মানে অ্যাজ এ হোল মনে হচ্ছে প্রেশারটা সবসময় নিচের দিকে, কিন্তু যখন মাইক্রোস্কোপি লেভেলে তুই দেখবি তখন দেখবি প্রেশারটা সব দিকে অ্যাক্ট হচ্ছে, যেটা কিনা ও নিজে বলেছিল। হুম, প্রেশারটা সব দিকে অ্যাক্ট হচ্ছে, সুতরাং প্রেশারের পার্টিকুলারলি কোনো ডাইরেকশন হয় না, মানে প্রেশার মানে তুমি যখন কোনো অবজেক্টকে ফোর্স দিচ্ছ, তুমি যখন কোনো অবজেক্টে প্রেশার দিচ্ছ, তখন ওই প্রেশারটা ওই কন্ট্যাক্ট পয়েন্টে সব দিকেই অ্যাক্ট হয়।
মানে যখন আমি সে এই গাড়িটাকে যদি আমি ঠেলা দিই প্রেশার দিই, তাহলে আমি এখানে গাড়িটাকে 10 নিউটন/মিটার স্কোয়ার প্রেশার দিলাম গাড়িটাকে। তাহলে এমন নয় যে আমি এই দিকে দিয়েছি মানে এই দিকে প্রেশারটা দিয়েছি, আমি যখনই এই দিকে আমি অ্যাকচুয়ালি দিই ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এই ফোর্সটা যখন আমি দিই তখন এই ফোর্সের সব দিকে প্রেশারটা সব দিকে পড়ে এর উপরে, যে কারণে একটা গোল মতো একটা জিনিস হয়ে যায় আর কি। যদি একদম প্রেশার যদি স্ট্রেটই হতো সবসময়ের জন্য, তাহলে ওরকম গোল মতো করে কেন ডেবে যেত, চৌকো হয়ে ডাবতো, একদম পুরো চৌকো একটা পুরো ব্লক ভিতরে ঢুকে গেছে এরকম হয়ে যেত, তাই না? সেটা হয় না। তো প্রেশার সব দিকে, তো প্রেশারের পার্টিকুলার কোনো ডাইরেকশন হয় না, অ্যান্ড প্রেশার ভেক্টর ল ফলো করে না, প্রেশার ভেক্টর ল ফলো করে না। ঠিক আছে? হ্যাঁ, এই যে প্রেশার, মানে স্যার আরেকবার প্রেশারটা কেন যে স্কেলার কোয়ান্টিটি ওটা একবার রিজনটা এক্সপ্লেন করবেন? হ্যাঁ, ধর আমি তোকে বলছি যে ধর এটা একটা ওয়াটার ভেসেল রয়েছে একটা, ঠিক আছে? মানে ধর একটা কন্টেনার রয়েছে, প্রেশার, বা ধর একটা বেলুন রয়েছে, আমি একটা বেলুন দিয়ে বোঝাই। ধর এটা একটা বেলুন রয়েছে, এবার এই বেলুনে তুই, এটা এটা হচ্ছে তোর আঙ্গুল, এটা কিরকম একটা আঙ্গুল হয়ে গেল, এটা তোর আঙ্গুল, তুই এই আঙ্গুল দিয়ে তুই এই বেলুনের উপর একটা ফোর্স দিচ্ছিস, তাতে কি হয়েছে, এই বেলুনটা না একটু এরকম বেঁকে গেছে, এরকম একটু চেপে গেছে বেলুনটা, ঠিক আছে? তাহলে এই যে চেপে গেল, তুই তো একটা প্রেশার দিয়েছিস, এখন তোর মনে হচ্ছে যে তুই প্রেশারটা ভিতরের দিকে দিয়েছিস, তো এই যে প্রেশারটা তুই দিয়েছিস এই প্রেশারটা সব দিকে গেছে, এখান দিয়ে এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, সব দিকেই প্রেশারটা গেছে। প্রেশারটা, তুই যে প্রেশারটা দিয়েছিস এই প্রেশারটা সব দিকে ছড়িয়ে গেছে, সব দিকে, মানে এখানেও ওই প্রেশারটা পড়ছে, এখানেও ওই প্রেশারটা পড়ছে, এখানেও ওই প্রেশারটা পড়ছে। তুই একটা জিনিস ভাব না, তুই যে ফু দিয়ে বেলুন ফোলাস, ফুটা কোন দিকে দিস? একটা ফু দিয়ে বেলুন ফোলাচ্ছিস তুই, ধর এই যে তোর ফুটা তো এরকম করে মুখ থেকে ফুটা তো বেরিয়ে এরকম করে বেলুনের মধ্যে প্রবেশ করে, তো বেলুনের মধ্যে এন্টার করে তো, হুম হুম হুম। তাহলে তুই তোর হ্যাঁ স্যার। তোর ফুটা তো এরকম হচ্ছে, কিন্তু বেলুনটা তো সব দিক থেকে ফোলে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে তুই যে প্রেশারটা দিচ্ছিস, তুই যে এয়ারটা ঢোকাচ্ছিস ওর ভিতরে, সেই এয়ারের প্রেশারটা সব দিকে অ্যাক্ট করছে, শুধু ওই একদিকে না যে বেলুনটা লম্বা হয়ে ফুলে গেল এরকম নয়, বেলুনটা পুরো গোল হয়ে যায়, পুরো স্ফিয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। তার মানে তুই যে প্রেশারটা দিচ্ছিস সেই প্রেশারটা সব দিকে অ্যাক্ট হচ্ছে, হুম। কারেক্ট? হ্যাঁ স্যার। আবার তুই কখনো এরকমও খেয়াল করতে পারিস, এই বেলুনটাকে যখন এদিক থেকে একটু চাপ দিবি, দেখবি এই দিকটাতে বেলুনটা এরকম একটু ছড়িয়ে যাবে, তাহলে তুই এই দিকে প্রেশার দিয়েছিস, তাহলে এই দিকগুলো কেন বেরোলো, এই দিকগুলো কেন বেরোতে গেল? আমি এই দিকে প্রেশার দিয়েছি এদিকটা বেরোতো, ওদিকগুলো কেন বেরোতে গেল? কারণ আমি যে প্রেশারটা দিয়েছি এদিকে সেই প্রেশারটা সব দিকে ছড়িয়ে গেছে, ওই কারণে পুরো বেলুনটার অন্য সমস্ত সাইডগুলো ডিফর্ম হয়ে গেছে, অন্য সাইডগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে প্রেশারের পার্টিকুলার কোনো ডাইরেকশন নয়, প্রেশার সব দিকে অ্যাক্ট করে। এবং পাস্কাল বলে এক ভদ্রলোক রয়েছে, সায়েন্টিস্ট রয়েছেন, উনি উনি এটা অ্যাকচুয়ালি প্রুফ করেন যে প্রেশার ফ্লুইডের মধ্যে মেইনলি যে জল বা কোনো এয়ার, এগুলোর মধ্যে প্রেশার সব দিকে সেমভাবে মানে অ্যাক্ট হয়, সেমভাবে সব দিকে। তাহলে প্রেশারও হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটার ম্যাগনিটিউড আছে, কিন্তু মনে হয়, জেনারেলি দেখে মনে হয় যে ওটার ডাইরেকশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা ডাইরেকশন নাই, ঠিক আছে? ও সব দিকে অ্যাক্ট হয়, কারেক্ট? ওকে। ওকে স্যার। ওকে। তো এবার আমাদের, এটা হচ্ছে একটা বেসিক খুব ফান্ডামেন্টাল একটা জায়গা ছিল, যে কারণে আমি এই জায়গাটা এতক্ষণ ধরে আমি স্পেন্ড করলাম। এবার এখানে আমাদের এই চ্যাপ্টারে যেগুলো মেন যে ইম্পর্টেন্ট যে কোয়ান্টিটিগুলো, সেই কোয়ান্টিটিগুলো কী কী? এক হচ্ছে ডিস্টেন্স, যে যে কোয়ান্টিটিগুলো বললাম যে মোশনকে ডিফাইন করতে কিছু কোয়ান্টিটি লাগে, তার মধ্যে প্রথম কোয়ান্টিটি আসে যেটা, সেটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে তাড়াতাড়ি একটু আমাকে ডিফারেন্স বলে দাও যে কোনটা ডিস্টেন্স হয় কোনটা ডিসপ্লেসমেন্ট হয়, কেন ডিস্টেন্সকে স্কেলার বলছি আর কেন ডিসপ্লেসমেন্টকে ভেক্টর বলছি? স্যার, ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য পাথ কভার, হুম, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য শর্টেস্ট, দ্য ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পজিশন এন্ড দ্য ফাইনাল পজিশন। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, হ্যাঁ, দ্য
শর্টেস্ট ডিস্টেন্স। হুম। সো স্যার ডিস্টেন্সে হচ্ছে কোনো ডাইরেকশন থাকে না, বাট হুম। ম্যাগনিটিউড আছে। হুম। বিকজ এটা বিকজ পাঁচটা হচ্ছে ক্যান বি স্ট্রেট, কার্ভ, বা যে মানে যেরকম শেপেরও হতে পারে, লাইক হ্যাঁ, সার্কেল। মানে ইরেগুলার শেপের হতে পারে। আর ডিসপ্লেসমেন্ট স্যার অনলি স্ট্রেট লাইনই হবে। অনলি স্ট্রেট লাইন হবে, তাই তার একটা ডাইরেকশন থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। কারেক্ট। সো ঠিকই বলেছে। তাহলে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটোরই কিন্তু ইউনিট সেম, মিটার, এটারও ইউনিট মিটার, ঠিক আছে? দুটোই কিন্তু লেন্থকে রিপ্রেজেন্ট করে, এটাও লেন্থ, এটাও কিন্তু লেন্থকে রিপ্রেজেন্ট করে। কিন্তু ডিফারেন্স কি? ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ, মানে তুমি এ থেকে বি থেকে এলে টোটাল যে পাথটা তুমি ট্রাভেল করে গেলে সেটা ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে বি এর যে শর্টেস্ট যে পাথটা, স্ট্রেট যে লাইনটা, সেটা। এখন এ থেকে যদি আমি বি কে ইন্ডিকেট করি, ধর এতে দাঁড়িয়ে আমি বলছি আমি বিতে যাব, বলছে বিটা কোথায় আবার, বলছে এই যে এই দিকে। তাহলে এই যে এই দিকে, এই বি এর এই শর্টেস্ট ডিস্টেন্সটা বোঝানোর জন্য আমাদের কিন্তু একটা ডাইরেকশনের হেল্প নিতে হয়। সো এইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট। কেন না, এটার একটা ম্যাগনিটিউড আছে, কারণ এটা একটা লেন্থ, এটা একটা ডাইরেকশন আছে। তাহলে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আছে, স্যার তাহলে ডাইরেকশন আছে, লেন্থ, ম্যাগনিটিউড আছে, তাহলে এটাকে ভেক্টর কি করে বলছো স্যার? এটা কি ভেক্টর ল ফলো করে? তাহলে সেটাও ভেক্টর ল ফলো করে কিনা সেটা একবার আমি দেখিয়ে দিই, তাহলে ভেক্টর ল ফলো করছে কিনা। তাহলে ভেক্টর ল ফলো করছে কিনা সেটা আমি একটা জাস্ট এখানে এক্সাম্পল দিয়ে দিই। একটা দুটোর এক্সাম্পল শুরুতে দিলে পরে তোদের যে আইডিয়াটা সেটা স্ট্রং হবে, ঠিক আছে? ধর এখানে এ বিতে যাবে, তাহলে এ প্রথমে এখান থেকে গেল এখানে, তারপরে এখান থেকে গেল এখানে, ঠিক আছে? তাহলে কি বললাম, এ প্রথমে গেল এখানে, তারপরে গেল এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 1, এটার নাম আমি দিচ্ছি S1, ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ড ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে S2। আমি ভেক্টর কেন দিলাম, কারণ এটা ভেক্টর, ভেক্টরের মাথায় এরকম অ্যারো দিলে বোঝানো যায় এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখ S1 আর S2 এই দুটোর অ্যাডিশনের জন্যই তো ও এ থেকে বিতে গেছে, হ্যাঁ কি না? এখন এই এ থেকে যে এই যে পাথটাও ফলো করেছে, এই টোটাল লেন্থটা তো হচ্ছে কি ওর ডিস্টেন্স, রাইট? যদি আমি ওর ডিসপ্লেসমেন্ট বলি, তখন তো সবাই বলবি একসাথে যে স্যার ডিসপ্লেসমেন্ট তো এটা, স্যার ডিসপ্লেসমেন্ট তো এটা, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে ওর এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টটা পেতে গিয়ে ও দুটো ডিসপ্লেসমেন্ট করেছে, একটা S1 আর একটা S2, রাইট? এবার দেখ, আমি যদি এটাকে একটু অন্য রকম ভাবে তোদেরকে রিপ্রেজেন্ট করি, এই যে ডিসপ্লেসমেন্টটা, এটাকে যদি আমি এপাশে না রেখে এপাশে রাখি, দেখ তো ভেক্টর লয়ের মতো লাগছে কিনা দেখতে জিনিসটা। এই যে দুটো হ্যাঁ স্যার। এই যে দুটো ভেক্টর S1 S2, সেটা দিয়ে একটা প্যারালোগ্রাম ড্র করেছি, তার ডায়াগোনালটাই হচ্ছে কি ওদের রেজাল্টেন্ট। তার মানে এই দুটো ডিসপ্লেসমেন্টের অ্যাডিশনের ফলে যে ডিসপ্লেসমেন্টটা পেয়েছি সেটা এক ডায়াগোনালি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে কেউ S1 ডিসপ্লেসমেন্ট করলো, দেন S2 ডিসপ্লেসমেন্ট করলো, আলটিমেটলি সে এখান থেকে এইটুকু গেল, এই হচ্ছে তার আলটিমেট ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে নেট ডিসপ্লেসমেন্টটা সেটা হচ্ছে অ্যাডিশন অফ দিস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দিস ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে অ্যাডিশনটা হয়েছে সেটা এক্স্যাক্টলি ভেক্টর ল ফলো করছে। বুঝতে পারলাম? তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি, বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে যে ট্রিকি কোশ্চেনগুলো হয় সেগুলো কি, যে কোন একটা বডি, তার ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু
ডিস্টেন্স নন জিরো। এটা কি হতে পারে? কোন একটা বডির ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো, আর ডিস্টেন্স হচ্ছে নন জিরো। নন জিরো মানে ধরে নে 10 মিটার। এটা কি পসিবল? ডিসপ্লেসমেন্ট হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ডিসপ্লেসমেন্ট জিরো অথচ ডিস্টেন্স 10 মিটার। যখন Yes, sir, ইনিশিয়াল possible. আর ফাইনাল পজিশন কোইনসাইড করে। যখন ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কোইনসাইড করে, তখন যেহেতু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম পয়েন্ট, তাই ডিসপ্লেসমেন্ট তখন জিরো দেখায়। কিন্তু ডিস্টেন্স সে যেহেতু একটা ট্রাভেল করে এসেছে, মানে সে এই পাথ থেকে গিয়ে সে ঘুরে আবার ওইখানেই এসেছে, তাই তো? তাহলে হ্যাঁ সেক্ষেত্রে স্যার। তাহলে এই কেসে কিন্তু আমরা নেট ডিসপ্লেসমেন্ট তার জিরোই হবে, রাইট? এটাই তো বলতে চাইছিস? হ্যাঁ স্যার। কারেক্ট। আচ্ছা, এমন কি হতে পারে কখনো যে কোনো একটা জার্নির ডিসপ্লেসমেন্ট ইজ গ্রেটার দ্যান ডিস্টেন্স? কোনো একটা জার্নির ডিস্টেন্সের থেকে ডিসপ্লেসমেন্ট বড়, এটা কি হতে পারে? না। কেন না? না স্যার। কেন না? বল কেন না? ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে বড় কেন হতে পারে না? So, কারণ ডিসপ্লেসমেন্ট তো শর্টেস্ট পাথ, হুম। আর ডিস্টেন্স পেঁচিয়ে বুঝিয়ে অনেক লম্বা হতে পারে, বাট আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সাথে ইকুয়াল হতে পারে, বাট হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতে পারে, কিন্তু ডিসটেন্স তো টোটাল লেন্থটা হবে, লেন্থ অফ দ্য পাথ। মানে একটা অবজেক্ট এতে আছে, সে বিতে যাবে। এখন তার উপায় কি কি হতে পারে? সে এ থেকে বিতে ডাইরেক্ট চলে যেতে পারে। যদি সে ডাইরেক্ট যায়, তাহলে তার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ইকুয়াল হবে তাহলে তার। আর যদি সে পেঁচিয়ে টেঁচিয়ে যদি যায়, সে ঘুরে 3-4 পাক মেরে যদি এরকমভাবে যদি সে যায়, তাহলে তার ডিস্টেন্স বড় হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট তো সেমই রয়েছে, ডিসপ্লেসমেন্ট তো এটাই হবে এ আর বি এর মধ্যে। যদি দুটো পজিশন যদি ফিক্সড হয়ে যায়, তাহলে ডিসপ্লেসমেন্টও ফিক্সড হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট আর চেঞ্জ হবে না। ডিস্টেন্স যা কিছু হতে পারে, এখন ডিস্টেন্স সব থেকে শর্টেস্ট হতে পারে এই ডিসপ্লেসমেন্টটাই, তাই না? এর থেকে কম আর ডিস্টেন্স হতে পারে না। তাহলে ডিস্টেন্স মে বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু কখনো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে ছোট হতে পারবে না, রাইট? তো তোরা যেটা বলেছিস ঠিকই বলেছিস। তো এখানে ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। সো এটা পসিবল না, দিস ইজ নট পসিবল। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমি আর কি কি পয়েন্ট এখানে দিয়েছি? ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হবে, ক্যান নট বি জিরো ফর মুভিং বডি। এটা এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো, তোরা নোটস পরে করে নিস ভালো করে। এটা অলওয়েজ পজিটিভ হবে, কারণ ডিস্টেন্স, তুমি যখন কিছুটা পাথ কভার করে ফেলেছো, সেটা আর কমানো সম্ভব না, তাই না? তাই ডিস্টেন্স কখনো কমতে পারে না। মানে একবার তুমি যা ট্রাভেল করে ফেলেছো, তো তোমার ডিস্টেন্স বাড়বেই, কমবে না কখনো। কিন্তু ডিসপ্লেসমেন্ট কমতে পারে, তাই না? ডিসপ্লেসমেন্ট কমতে পারে, কারণ ধর এই কেসটাতেই যদি দেখি, যখন অবজেক্টটা এখানে ছিল তখন ডিসপ্লেসমেন্ট এটা, যখন অবজেক্টটা এখানে তখন ডিসপ্লেসমেন্ট এটা, যখন অবজেক্টটা এখানে তখন ডিসপ্লেসমেন্ট এটা, যখন অবজেক্টটা এখানে তখন ডিসপ্লেসমেন্ট এটা। এবার দেখ এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু এইগুলোর থেকে কম, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট তো কমলো। তার মানে ডিসপ্লেসমেন্ট কমতে পারে বা বাড়তে পারে, কিন্তু ডিস্টেন্স কখনোই কিন্তু সেটা পারবে না। ডিস্টেন্স অলওয়েজ ইনক্রিজেস। ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, এটার কি কনসেপ্ট আছে? ইউনিফর্ম কাকে বলছি, নন ইউনিফর্ম কাকে বলছি? বলে ফেলো চট করে। Object covers equal distances in equal intervals of time. এক্স্যাক্টলি, ইন Uniform. ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম যদি অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স কভার করে। যেমন এখানে আমি এক্সাম্পলে সেটাই আমি দেখিয়েছি যে প্রত্যেক 1 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে। 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল হয়েছে। দেন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যখন গেছে তখনও 10 মিটার। তাই গ্যাপটা দেখ সেম, প্রত্যেক 1 সেকেন্ডে যে কারের যে গ্যাপটা হচ্ছে সেটা সেম কিন্তু, রাইট? তো এটা একটা ইউনিফর্ম মোশন হচ্ছে, কনস্ট্যান্ট স্পিড, স্পিডটা কম, রাইট? নন ইউনিফর্ম মোশন কি হবে না, যদি স্পিডটা চেঞ্জ হয়। হুম, তো স্পিড চেঞ্জ হওয়া মানে কি, যে সেম ইন্টারভাল অফ টাইমে ডিস্টেন্স ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাভেল হচ্ছে। যেমন এখানে ফার্স্ট 1 সেকেন্ডে 5 মিটার ডিস্টেন্স কভার করেছে, কিন্তু নেক্সট 1 সেকেন্ডে মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে নেক্সট 1 সেকেন্ডে 15 মিটার ডিস্টেন্স, এখানে 5 মিটার ছিল এখানে 15, তারপরেরটা 25 মিটার। ওই জন্য তার গ্যাপটা চেঞ্জ হচ্ছে, এখানে গ্যাপটা এইটুখানি, এখানে গ্যাপটা এত বড়, তাহলে গ্যাপটা চেঞ্জ হচ্ছে। তো এইরকম মোশনকে আমরা নন ইউনিফর্ম মোশন বলি। ইউনিফর্ম মোশন খুব স্মুথ হয়, একদম ইজিলি চলতে থাকে। নন ইউনিফর্ম মোশন এই হঠাৎ করে স্পিড বাড়ছে, এই স্পিড কমে যাচ্ছে, এই স্পিড বাড়ছে, এই স্পিড কমে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আসে হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি কনসেপ্ট। কেউ একটু আমাকে চট করে বলে ফেল, স্পিড অ্যান্ড ভেলোসিটিতে কোনো ডাউট আছে কি না? স্পিড অ্যান্ড ভেলোসিটি বলতে মানে কি, কি ডিফারেন্স স্পিড অ্যান্ড ভেলোসিটির মধ্যে? স্পিড অ্যান্ড ভেলোসিটির মধ্যে কি ডিফারেন্স? শুধু ম্যাগনিটিউডটাকে কনসিডার করা হয়, আর ভেলোসিটিতে ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে কনসিডার করা হয়। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনকে কনসিডার করা হয়। ঠিক আছে, আর আর কেউ অন্য কিছু বলবে? ধর একটা অবজেক্ট এ থেকে বিতে গেল, সে এরকম পেঁচিয়ে গেল এরকম, এখানে সে 500 মিটার ডিস্টেন্সে ট্রাভেল করেছে, টোটাল টাইম তার যে লেগেছে সেটা হচ্ছে 10 সেকেন্ড। হুম, কিন্তু এই যে এ থেকে বি, এই পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো না, আমরা বলবো ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে 100 মিটার, কিন্তু ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 500 মিটার। এখন স্পিড মানে হচ্ছে পার ইউনিট টাইমে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছো, সেটা হচ্ছে স্পিড, মানে রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স। ঠিক আছে, মানে পার সেকেন্ডে, দেখ এই যে 500 মিটার ডিস্টেন্স তুমি কভার করেছো কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে যদি তুমি 500 মিটার ডিস্টেন্স কভার করো, তাহলে তুমি পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে তুমি কত ডিস্টেন্স ট্রাভেল করবে? 50 মিটার। তার মানে 50 মিটার পার সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে তোমার স্পিড বেরোলো। 1 সেকেন্ডে তুমি যে ডিস্টেন্সটা কভার করছো সেটাই হচ্ছে তোমার স্পিড, তাহলে এটাকে আমরা স্পিড বলবো। কিন্তু 1 সেকেন্ডে তুমি যে ডিসপ্লেসমেন্টটা কভার করছো, মানে তোমার ডিসপ্লেসমেন্ট পার সেকেন্ড যেটা, সেটাকে আমরা ভেলোসিটি বলি। তার মানে ভেলোসিটি যদি আমি ক্যালকুলেট করি ভেলোসিটি, তাহলে সেটা কি হবে না, সেটা হবে 100 মিটার বাই 10 সেকেন্ড। 100 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছি 10 সেকেন্ডে, তাহলে পার সেকেন্ড ক্যালকুলেট করার জন্য আমাকে 10 সেকেন্ড দিয়ে ডিভাইড করতে হবে, আর সেটা হবে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 10 মিটার পার সেকেন্ড হলো, এইটা হলো আমার ভেলোসিটি। ঠিক আছে, এটা হলো আমার ভেলোসিটি। তাহলে স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স। ঠিক আছে, রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স, এই যে রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স। আর স্পিড কি, রেট অফ চেঞ্জ অফ পজিশন। হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ, এখানে লেখা হয়নি ওটা,
রেট অফ চেঞ্জ অফ পজিশন বা ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলাম? এবার তাহলে একই মোশন, মানে তুমি এ থেকে বিতেই গেছো, কিন্তু তোমার স্পিড আলাদা, তোমার ভেলোসিটি আলাদা। তোমার স্পিড 50 মিটার পার সেকেন্ড, তোমার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন সেই থেকে যায় যে স্পিড আর ভেলোসিটি এটা কি কখনো ইকুয়াল হতে পারে? স্পিড অ্যান্ড ভেলোসিটি এটা কি কখনো ইকুয়াল হতে পারে? হ্যাঁ স্যার। যখন ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। তার মানে যখন স্ট্রেট লাইনে যাবে, রাইট? যখন স্ট্রেট পাথে যখন ট্রাভেল করবে তখন স্পিড অ্যান্ড ভেলোসিটি সেম হবে, রাইট? আচ্ছা, এবার যদি এরকম হয় যে কোনো একটা অবজেক্ট সে এরকম একটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে, তার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইউনিফর্ম স্পিড। এটা মানে স্পিডটা কনস্ট্যান্ট, মানে ও 10 মিটার পার সেকেন্ড স্পিডেই ঘুরছে। তাহলে কি আমি বলতে পারি যে ওর ওর ভেলোসিটিটাও কনস্ট্যান্ট? ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। এইখান থেকে এইটুখানি জায়গায় যদি আমি দেখি, তাহলে দেখবো ওর মোশনটা এই দিকে, রাইট? আবার এইখান থেকে এইটুখানি জায়গায় যদি আমি দেখি, তখন দেখবো ওর মোশনটা এদিকে। আবার যদি এখান থেকে এইটুখানি জায়গায় দেখি, তখন দেখবো ওর মোশনটা এদিকে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে ওর ওর যে মোশন তার ডাইরেকশন ডিফারেন্ট। তাহলে স্পিড সেম থাকলে পরও যেহেতু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই বলবো যে এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এখানে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই ভেলোসিটি ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হচ্ছে না, ম্যাগনিটিউড এটাই, শুধু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাই আমিও বলছি যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। যেহেতু ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই 10 মিটার পার সেকেন্ড এদিকে, তাই 10 মিটার পার সেকেন্ড এদিকে আর 10 মিটার পার সেকেন্ড এদিকে, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড এদিকে ভেলোসিটি আর 10 মিটার পার সেকেন্ড এদিকে ভেলোসিটি, এই দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে? এই দুটো কিন্তু সেম নয়, দুটো আলাদা, কারণ দুটো ডাইরেকশন আলাদা। হুম, বুঝতে পারলাম? তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম হলেও যদি ডাইরেকশন আলাদা হয়, তাহলে সেই দুটো ভেলোসিটি আলাদা, সেই দুটো ভেলোসিটি ডিফারেন্ট ভেলোসিটি, সেম ভেলোসিটি নয়। ঠিক আছে? এখানটা বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি যে একটু আগে বোঝালেন এই যে বাই থ্রু দ্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে ভেলোসিটি হুম। 10 মিটার পার সেকেন্ড একটা জায়গায়, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, বাট এটা আলাদা কি করে সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা আমি বোঝাই তাহলে একটু। ধর, আমি তোকে বলছি যে এটা ধর একটা ডাইনিং টেবিল, এটা ডাইনিং টেবিল। এবার এই ডাইনিং টেবিলে তুই বসে রয়েছিস এপাশে, তুই বসে রয়েছিস এখানে, এখানে ইউ, আর এপাশে বসে রয়েছে ইওর ফাদার। ঠিক আছে? এবার কোনো একটা খাবার তুই খাচ্ছিস, এখানে কোনো একটা খাবার তুই এখানে খাচ্ছিস, এখানে সেই খাবারটা রয়েছে, তোর নেওয়া হয়ে গেছে। এখন সেই খাবারটা তোকে বাবাকে দিতে হবে, তার জন্য তুই এটাকে ঠেলে দিবি বাবার দিকে। সো তুই জানিস যে এতটুকু ডিস্টেন্স, এটাকে মোটামুটি একটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে ছুড়ে মারলেই হবে, মানে ঠেলে দিলেই হবে। কিন্তু তুই সেটা ঠেললি এদিকে, তাহলে এদিকে যদি তুই ঠেলিস, কখনো সেটা বাবার কাছে পৌঁছাবে? না স্যার। তাহলে এদিকে তুই 10 মিটার পার সেকেন্ড স্পিডে ঠেলে দিলি, আর এদিকে তুই 10 মিটার পার সেকেন্ড স্পিডে ঠেলে দিলি, দুটোর কিন্তু রেজাল্ট আলাদা। একটাতে বাবার কাছে পৌঁছাবে, আর একটাতে পড়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? সো সো ভেলোসিটির যদি তুমি ডাইরেকশন চেঞ্জ করে দাও, তাহলে সেটা ডিফারেন্ট রেজাল্ট তোমাকে দেবে। তাই কোনো কোয়ান্টিটির যদি ডাইরেকশনের উপর রেজাল্ট ভ্যারি করে,
তার মানে সেই কোয়ান্টিটিটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলে সেই কোয়ান্টিটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে, মানে তার যতই ম্যাগনিটিউড সেম থাকুক না কেন, যদি সেই কোয়ান্টিটিটা সেমই থাকতো তাহলে তার রেজাল্টও তো সেমই হতো। যেমন আমি বলছি মাস, হ্যাঁ, ধর মাস একটা 10 কেজির মাস, সেই 10 কেজির মাসটাকে তুই এখানে নিয়ে যা, এই দিকে ছুঁড়ে মার, সেই দিকে ছুঁড়ে মার, ওই দিকে ছুঁড়ে মার, উপরে ছুঁড়ে মার, নিচে ছুঁড়ে মার, চাঁদে ছুঁড়ে মার, যেখানে তুই ছুঁড়ে মার ওটা 10 কেজিই থাকবে, ওর কিচ্ছু হবে না। তার মানে মাস এমন একটা কোয়ান্টিটি যেটা ডাইরেকশনের উপর কিছু চেঞ্জই হয় না এর, তাই এটাকে আমরা স্কেলার বলি, তাই এর ডাইরেকশনের কোনো ইম্প্যাক্ট এর উপরে নেই। কিন্তু ভেলোসিটি তো ডাইরেকশনের উপর এর ইম্প্যাক্ট আছে, তাই না? তুই একটা গাছের উপর দিয়ে একটা ঢিল, মানে গাছের উপরে ঢিল মেরে তুই একটা ফল পারবি? সেটা না পেরে পাশের বাড়ির ছাদে ঢিল মেরে দিলে তো বিপদ হয়ে যাবে। মানে সেম ভেলোসিটিতেই তুই মারলি, কিন্তু এদিকে না মেরে ওদিকে মেরে দিয়েছিস, তাহলে তো বিপদ হয়ে যাবে, রেজাল্ট আলাদা চলে আসবে। ওদিকে গাছে মারলে একটা ফল পড়তো, ওদিকে চেঁচামেচি চলে আসবে ছাদে মারাতে, তাই না? সো ভেলোসিটির যদি তুমি ডাইরেক্ট সেম ভেলোসিটি হওয়া সত্ত্বেও তুমি যদি ডাইরেকশন চেঞ্জ করে দাও, তাহলে সেই ভেলোসিটিটা আলাদা রেজাল্ট তোমাকে দেবে। সো রেজাল্ট চেঞ্জ হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি ভেলোসিটিটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো সো ইট ডিপেন্ডস আপন দ্য ডাইরেকশন। ক্লিয়ার? তার মানে স্যার যদি ভেলোসিটি একই হয়, ওটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ডাইরেকশন, আর সেখান দিয়ে হচ্ছে রেজাল্টটা হচ্ছে ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, রেজাল্টটা তাই ডিফাইন করছে। আচ্ছা। যেমন একটা, তুই যদি একটা হাতে যদি একটা এরকম একটা ন্যাকড়া নিস, মানে একটা সে ক্লথ নিলি, একটা কাপড় নিলি, কাপড়টা জলে ভিজিয়ে নিলি, নিয়ে এবার তুই কাপড়টাকে ঘুরিয়ে যাচ্ছিস এরকম, কাপড়টাকে এরকম ঘুরিয়ে যাচ্ছিস হাতে, তখন দেখবি জল চারিদিকে বেরোবে, সব দিকে জল ছিটে বেরোবে। হ্যাঁ স্যার, সেটা ঠিক। সব দিকে জল ছিটে বেরোবে। হুম। হুম হুম হুম। তার কারণ কি, প্রত্যেকটা পয়েন্টে, মানে এখানে যখন আসছে জলটা এদিকে বেরিয়ে যাচ্ছে, যেই তুই যেই তোর কাপড়টা এইদিকে চলে আসছে তখন জলটা এদিকে বেরোচ্ছে, যেই কাপড়টা এদিকে চলে আসছে তখন জলটা এদিকে বেরোচ্ছে, যেই এদিকে চলে যাচ্ছে কাপড়টা তখন জলটা ওদিকে বেরোচ্ছে। তাহলে এইরকম করে জল বেরোচ্ছে। হুম। তার মানে এই যে জলগুলো বেরোচ্ছে এগুলো তো একটা ভেলোসিটির জন্যই বেরোচ্ছে, একটা স্পিডের জন্যই তো বেরোচ্ছে, তাই না? তাহলে প্রত্যেক পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন 11টা বেজে গেছে, আমাদেরকে বন্ধ করতে হবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশনটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটি যদি তুমি চেঞ্জ করো তাহলে সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। হ্যাঁ, যে ভেলোসিটির চেঞ্জটা তুমি করছো সেটার রেটটা কি? রেট মানে কি, পার সেকেন্ডে কতটা চেঞ্জ করছো। মানে একটা গাড়ি, সেটা রেস্টে ছিল, তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড, সেখান থেকে ওটাকে আমি 100 মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, স্পিডটা এতটা বাড়িয়ে দিলাম, তার মানে স্পিড যেহেতু বেড়েছে বা ভেলোসিটি যেহেতু বেড়েছে, তার মানে অ্যাক্সিলারেশন হয়েছে এখানে। কেন না, অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে ভেলোসিটির চেঞ্জ। কিন্তু অ্যাক্সিলারেশন মানে শুধু ভেলোসিটির চেঞ্জ না, রেট অফ ভেলোসিটির চেঞ্জ। রেট অফ ভেলোসিটির চেঞ্জ মানে কি না, পার সেকেন্ডে কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে। মানে এই যে 0 থেকে 100 মিটার পার সেকেন্ড হয়েছে, এটা যদি 10 সেকেন্ডে হয়, তাহলে পার সেকেন্ডে তোমার 10 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি বেড়েছে। মানে প্রত্যেক 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি বেড়েছে। মানে 1 সেকেন্ড পর ভেলোসিটি রয়েছে 10 মিটার পার সেকেন্ড, তার আরও 1 সেকেন্ড মানে 2 সেকেন্ডে ভেলোসিটি রয়েছে 20 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে হয়েছে 30 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে হয়েছে 40 মিটার পার সেকেন্ড, এরকম করতে করতে 10 সেকেন্ডে হয়েছে 100 মিটার পার সেকেন্ড। কিন্তু এটাই যদি 0 থেকে 100 হয় 5 সেকেন্ডে, তাহলে কিন্তু পার সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করে স্পিড বেড়েছে। তাহলে 1 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড স্পিড হবে, 2 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড স্পিড হবে,
3 সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড স্পিড হবে, তার মানে দেখ প্রত্যেক সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়ছে। সো আগে 10 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়ছিল পার সেকেন্ডে, এখন 20 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়ছে। সো এটার অ্যাক্সেলারেশন বেশি, পার সেকেন্ডে স্পিডটা বেশি বাড়ছে। সো অ্যাক্সেলারেশন হচ্ছে পার সেকেন্ডে কতটা স্পিড বাড়ছে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। হুম, অ্যাক্সেলারেশন দুরকম হয়, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মানে যদি পার সেকেন্ডে অ্যাক্সেলারেশন, পার সেকেন্ডে যদি ভেলোসিটি ইনক্রিজ করে তার মানে সেটা পজিটিভ অ্যাক্সেলারেশন। কারণ দেখ ভেলোসিটি চেঞ্জ মানে কি, ভেলোসিটি ইনক্রিজও করতে পারে, ভেলোসিটি ডিক্রিজও করতে পারে। যদি ভেলোসিটি ইনক্রিজ করে তাহলে সেটাকে আমরা পজিটিভ অ্যাক্সেলারেশন বলি, যদি ভেলোসিটি ডিক্রিজ করে তাহলে সেটাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন বলতে পারি। ডিক্রিজ করা মানে কি, ব্রেক মারছি আমরা, ধর গাড়ি ব্রেক মারছি, গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেটাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন বা রিটার্ডেশন বলি, তাই তো। ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মিটার পার সেকেন্ড ওর জন্য। তো এটা একটা কোশ্চেন আসে যে ওয়াই দেয়ার ইজ 2 seconds, দেয়ার ইজ ডাবল সেকেন্ড ইন অ্যাক্সেলারেশন ইউনিট। তার কারণ হচ্ছে যে অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। সো ভেলোসিটির জন্য একটা সেকেন্ড আসছে, আর রেটের জন্য আর একটা সেকেন্ড আসছে, তাই 2 সেকেন্ড এই কারণে আসছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কারণে হচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, এরপরে গ্রাফ নিয়ে ডিসকাশন করার ছিল। আজকে যেহেতু ফার্স্টে আমরা একটু 1 ঘন্টা মতো আমরা একটু অন্য ডিসকাশন করেছি, তাই একটু টাইম শর্ট পড়ে গেল। তো গ্রাফিক্যাল আমাদেরকে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন অ্যানালিসিসটা করতে হতো, এবং তারপরে যে ইকুয়েশন হয় আমাদের, ইকুয়েশন অফ মোশন, সেটা ডিসকাস করে এখানে বেশ কিছু নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যাল আমরা করতাম আর কি। তো যাক, আমরা নেক্সট সানডে বসবো। তো এর মধ্যে আমি টেস্ট একটা দেবো, তো তোরা এই চ্যাপ্টারটা একটা টেস্ট দিস, তো সানডেতে আমরা ফার্দার ডিসকাস করে নেবো। আমি টেস্ট তোদেরকে থার্সডেতে দেবো, থার্সডে আর ফ্রাইডেতে একটা টেস্ট দেবো এই চ্যাপ্টারের উপরে। তো তোরা রিভিশন শুরু কর বাড়িতে। আমি পুরোটা করাতে পারলাম না, কিন্তু আমি যখন ওই টেস্টের অ্যানালিসিস যখন করাবো তখন এই যেটুকু করালাম না সেই পার্টটা আরও ডিসকাস করে নেবো, ঠিক আছে। তার সাথে তো টেস্টের অ্যানালিসিস হবে, তো সেখানে আরও ডিসকাস হয়ে যাবে, ঠিক আছে। স্যার, হ্যাঁ বল। এই যে সানডে যে ক্লাসটা হবে 11টার সময়, হুম, ওইটা কি স্যার রেকর্ডেড হবে? সব রেকর্ডেড হবে, মানে তোদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে। মানে এখন যে আমি তো ক্লাসটা ক্লাস হয়ে গেল, দেখতে পাচ্ছি, এখন যে ক্লাসটা হয়ে গেল কিন্তু সেটাও রেকর্ডেড হয়েছে। দেখতে